দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন প্রজন্মের মননে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী শিরোনামের আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান। আজ আমাদের সাথে আছেন বেসরকারি সংস্থার উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উবিনিকের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার ম্যাডাম। আমাদের সাথে আছেন সাধারণ শিক্ষার্থী গণবিশ্ববিদ্যালয়ের ধীরা ঢালি। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় সমাজ কল্যাণ ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শহীদ মল্লিক স্যার। স্যার বর্তমানে ফিনল্যান্ডে ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটিতে গবেষণারত আছেন। এবং আমাদের সাথে আছেন গণবিশ্ববিদ্যালয়ের অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক লাবণ্য তরফদার। তো আমি প্রথমেই ফরিদা আক্তার ম্যামের কাছে চলে যেতে চাচ্ছি। ম্যাম কেমন আছেন? জি, ভালো আছে। তবে সাধারণভাবে বললে আসলে এপ্রিল মাসে যে জাফর ভাই চলে গেলেন আর কি, যখনই মনে হয় যে জাফর ভাই নাই, মানে এমনি মনে হয় যে আছে, মানে আছে মনে করেই আমরা ভালো থাকি। কিন্তু যখন একেবারে বুঝতে পারি যে আসলে উনি পৃথিবীতে নাই, তখন সত্যি সত্যি খুব মন খারাপ থাকে। এবং এখন আপনাদেরকে দেখেও আপনারা যে করতে চাচ্ছেন, একদিকে আমি খুশি হচ্ছি, কিন্তু আরেক দিক দিয়ে আমার মনটাও খুব খারাপ লাগছে, মানে সেটা সেটা আমি লুকাতে পারছি না আর কি। আচ্ছা, স্যার আমাদের মাঝে নেই, তবে স্যার আছেন আমাদের মাঝে তার কর্মে। স্যার আমাদের মাঝে আছেন তার রেখে যাওয়া স্মৃতির মধ্য দিয়ে এবং কাজের মধ্য দিয়ে। ম্যাম, আমি আপনাকে প্রথমেই জানতে চাইবো আপনার কাছে, স্যারের সাথে আপনার পরিচয়টা হলো কিভাবে? হ্যাঁ, সেটা খুব মানে খুবই একটা গল্প আমি বলবো যে মানে আমিও তখন তরুণী ছিলাম আপনাদের মতো। আমারও তখন আমি কেবল বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমি একটা মানে গবেষণা কাজ করছি। তো কিছু ইংরেজি পত্রিকায় লিখতাম বলে আমাকে নিউ ইয়র্কের একটা, এটা 1982 সালের পরের কথা বলছি, হ্যাঁ। তখন আমি একটা নিউ ইয়র্কের একটা পত্রিকা থেকে আমাকে অনুরোধ করা হলো যে জাফরুল্লাহর একটা ইন্টারভিউ নিতে হবে। আমি তো ভয় পেয়ে গেলাম। জাফর ভাইকে তখন আমরা নামে চিনি যে উনি বিশাল বড় মাপের একটা, মানে তখন জাফর ভাই আজকে বাংলাদেশে আছে, কালকে WHO মিটিং এ জেনিভা যাচ্ছে, মানে উনি খুবই ব্যস্ত মানুষ, ওনাকে পাওয়া মানে একটা দুঃসাধ্য ব্যাপার। তো আমাকে বললো যে আমি আবার বোকার মতো রাজি হয়ে গেলাম ওই ইন্টারভিউ নেওয়ার জন্য। আসলে আমার ইচ্ছে ছিল যে এই ফাঁকে আমি ওনার সাথে একটা পরিচিত হব। কিন্তু তখন তার মোবাইলের যুগ ছিল না যে ফোন করে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নেব। আমাকে মানে বলা হলো, ফোন ছিল, ল্যান্ড ফোন ছিল, কিন্তু কোনো মতেই পাই না। তো আমাকে একজন বুদ্ধি দিল যে আপনি যদি ওনাকে পেতে চান, তাহলে এক কাজ করেন, আপনি খুব ভোরে বাসে করে সোজা সাভারে চলে যান। আর সাভারে উনি ক্যান্টিনে অবশ্যই নাস্তা করতে আসবে। আপনি যদি ক্যান্টিনে অপেক্ষা করেন, তাহলে উনি হয়তো কথা বললেও বলতে পারে। তা আমি ভাবলাম যে এর চেয়ে ভালো বুদ্ধি তো আর হয় না। তো আমি মানে আমার আসলে মানে অত কিছু অভিজ্ঞতাও ছিল না। তা আমি করলাম কি, চলে গেলাম ওই প্রশ্নগুলো হাতে নিয়ে একটা কাগজে লিখে, বাস আমি চলে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, সবাই বড় ভাই ডাকে, বড় ভাইকে মানে তো সবাই খুব শ্রদ্ধা করে। তো আমাকে ক্যান্টিন দেখিয়ে দিল, আমি ক্যান্টিনে চুপচাপ বসে আছি। হঠাৎ এই সবাই বলছে বড় ভাই আসছে, বড় ভাই আসছে। আমি বললাম যে আচ্ছা তাহলে তো পেলাম, কিন্তু আগাবো কি করে। তারপর দেখি জাফর ভাই তো এসে, উনি আবার খেতে খুব পছন্দ করতেন, মানে সিঙ্গারা। তারপর শহীদ ভাই নিশ্চয় জানেন যে কিরকম মানে খেতেন, খুব মজা করেই খেতেন, এবং খাওয়াটা একটা মানে খুব আনন্দের বিষয় ছিল। তো আমি করছি কি, আমাকে যে বুদ্ধি, আরেকজন মহিলা বললো যে আপনি কথা বলতে চান, এক্ষুনি যান, এক্ষুনি যান, এরকম করছে। তা আমি করছি কি, আস্তে করে গিয়ে সামনে দাঁড়াচ্ছি, মানে খুব নার্ভাসনেস থেকে হোক বা যে কারণেই হোক, আমি বলছি জাফর ভাই আপনার সাথে আমার একটা ইন্টারভিউ নিতে হবে।
কোনো ভূমিকা ছাড়াই। তো জাফর ভাই আমার দিকে তাকিয়ে বলে, আপনি কে, কোত্থেকে আসছেন কি? আমি বললাম যে আমি এরকম ঢাকা থেকে আসছি, আমি অনেকদিন ধরে খুঁজছি, কিন্তু আমাকে ইন্টারভিউটা নিতেই হবে, এটা ড্রাগ পলিসির উপরে আমাকে বলছে, এখন আমি না নিতে পারলে আমার একটা বেজ্জতি হয়ে যাবে। জাফর ভাই আমাকে, বসতে পারবেন কিছুক্ষণ? আমি বললাম হ্যাঁ বসতে পারবো, যতক্ষণ বলেন বসতে পারবো। জাফর ভাই করলেন কি, ওই যে এটা জাফর ভাইয়ের একটা অভ্যাস ছিল, পরীক্ষা করতো মানুষকে, মানে আমাকে কিছুক্ষণ বসিয়ে রাখলো, মানে দেখলো যে আমার ধৈর্য পরীক্ষাটা উনি করলেন আর কি। মানে এটা আমি পরবর্তীকালে, মানে যেমন প্রফেসর গায়ত্রী স্পিবাকের মতো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও যখন আসছে, ওনার সাথে কথা বলতে চেয়েছে, বলে কি বসে থাকেন। মানে এটা কিন্তু জাফর ভাইয়ের মতো মানুষই একমাত্র করতে পারতেন আর কি, এটা উনি করছেন। তা আমি বসে আছি, চিন্তা করছি প্রশ্নগুলি করব। তারপর আমার এখন ডিটেল মনে নাই, আমি কিন্তু জাফর ভাই বলে আসেন, এসে বলে বললেন কি কি প্রশ্ন আছে তাড়াতাড়ি করেন, আমার কাজ আছে। তো আমি একের পর এক প্রশ্ন করলাম, এবং ওই ইন্টারভিউটা আমি লিখে পাঠালাম। ওইটা নিউ ইয়র্কের একটা মানে মেডিকেল একটা পত্রিকা ছিল, ওটা ছাপলো সেটা। এই যে ছাপলো, এতে যে আমার সাহস বেড়ে গেল, জাফর ভাইয়ের কাছে যাওয়ার একটা সাহস বেড়ে গেল। আরেকটা ছিল যে গণ উন্নয়ন গ্রন্থাগার বলে একটা গ্রন্থাগার ছিল, এটা শহীদ ভাই দেখেছেন কিনা আমি জানি না, এটা উন্নয়ন কর্মীদের জন্য ছিল। তো আমি ওই গণ উন্নয়ন গ্রন্থাগারে মানে এক্সিকিউটিভ কমিটিতে আমি সাধারণ সম্পাদক ছিলাম আর কি, সেক্রেটারি ছিলাম। তো আমার জাফর ভাই আবার ওই কমিটির সদস্য। তো জাফর ভাই মিটিংয়ে আসতেন, তখন আমি ব্যাস, আর জাফর ভাই তো খুব আলাপ করেন, গল্প করেন, এবং কাউকে একটু যদি দেখেন, আগ্রহী দেখেন, তার সাথে খুবই করেন। তো আমি জাফর ভাইকে বলতাম, জাফর ভাই আপনি আমাকে তালিকা দেন, কি কি বই কিনতে হবে আমাদের, এগুলি বলেন। তো এইটাই আমার সাথে একটা ওনার ঘনিষ্ঠতা বলতে গেলে হলো, যে মানে আমার সাহস বেড়ে গেল। জাফরুল্লাহ চৌধুরী বলে যে মানুষটা বিশ্ববিখ্যাত একজন মানুষ, তার কাছে আমি যে কোনো সময় জাফর ভাই বলে যেতে পারলাম। এটা আমি আপনাদের তরুণদেরকে একটু বলবো যে এই সাহসটা, এটা আমার তখন হয়তো প্ল্যান করার সাহস ছিল না, মানে হয়ে গেছে। কিন্তু আমি মনে করি এইটা আপনাদেরকে রপ্ত করতে হবে, একেবারে কোনো হেসিটেট করা যাবে না, যে কাজটা করতে চাই সেটা করতেই হবে। জাফর ভাইয়ের মানে কতগুলো জিনিস যতই তারপর দেখি জাফর ভাইকে, ততই মানে অবাক হচ্ছিলাম। তারপর তো আমরা গণস্বাস্থ্যে নিয়মিত যেতাম, গণস্বাস্থ্যে ফারহাদ মাজার, উনি একজন ফার্মাসিস্ট, আমরা তার সাথেও দেখা করতে যেতাম। এগুলো মানে নানা কারণে জাফর ভাইয়ের সাথে আমাদের একটা ঘনিষ্ঠতা ছিল। আমি এই জন্য আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, তা আমি আজকে আপনাদের জন্য একটু ছবিতে সাজিয়েছি। তা আপনারা যদি বলেন আমি একটু স্ক্রিন শেয়ার করি। ম্যাম, তার আগে আমি একটু আপনাকে বলবো, আমাদের একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের আদর্শিক প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এখন সম্মানিত ট্রাস্টিরা কি ভাবছেন বা পদক্ষেপ নিচ্ছেন জানতে চাই। প্রশ্নটি করেছেন রোকনুজ্জামান মনি, উনি আমাদের সাবেক বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি রোকনুজ্জামান মনিকে। আমি মনে করি যে জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্রটা মানে সারা বিশ্বের জন্য একটা আদর্শিক প্রতিষ্ঠান। মানে এই কারণে যে, কারণ জাফর ভাই যখন নাকি গণস্বাস্থ্য প্রতিষ্ঠা করেছিলেন, তখন আরো অনেক এনজিও হয়েছে, যেমন ব্র্যাক ছিল, প্রশিকা ছিল, আরো অনেক ছিল। কিন্তু জাফর ভাই ওগুলিকে এনজিও কাজের বাইরে নিয়ে গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার, নারীদেরকে সামনে নিয়ে আসার, এবং নানাভাবে যে জিনিসই করা যায়, এটা মানে উনি হয়তো নামে একটা এনজিওর মতো ছিলেন, কিন্তু ওনার কাজে ছিল বিপ্লবী ধরনটা, বুঝছেন? বিপ্লব মানে উনি সবসময় একটা নতুন ধারা তৈরি করতেন। এবং শেষ পর্যন্ত যে গণবিশ্ববিদ্যালয় উনি করেছেন, এটা আমি মনে করি যে জাফর ভাই সেই চিন্তা থেকে আসছে, যে আজকে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে ছেলে মেয়েরা পড়ছে, আলটিমেটলি মধ্যবিত্তের ঘরের ছেলে মেয়েরা ওখানে যাচ্ছে, কিন্তু একদম সাধারণ
মানে গ্রামের একটা মেয়ে যদি পড়তে চায় বা একটা ছেলে যদি পড়তে চায়, বিশেষ করে উনি কিন্তু লাবণ্য আপনাদের কথা ভেবেছেন বেশি, আমি বলবো যে উনি কিন্তু ভেবেছেন যে এরা যাবে কোথায়, এদের জন্য একটা ওরকম একটা বিশ্ববিদ্যালয় করা দরকার। তা এখন আমাকে কিন্তু ট্রাস্টি আমি কেবলমাত্র হয়েছে, 1 বছরও হয়নি। এটা আমাকে হঠাৎ করে জাফর ভাই তিনি খবর দিলেন যে ফরিদা একটু আসেন, আপনার সাথে কথা আছে। তা আমি গেলাম। তো যাওয়ার পরে জাফর ভাই সেদিন ডায়ালিসিস নিচ্ছিলেন। তো ডায়ালিসিস নেওয়া শেষ হওয়ার পরে আমি সহ হুইল চেয়ারে উনি ছিলেন, আমরা লিফটে করে উপরে গেলাম। প্রথম কথাই বললাম, মালিক আপনাকে গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি করা হলো, আমি বলছি এটা আপনি না বলবেন না। তা আমি আর কোন সাহসে না বলি, আমার তো এটা একটা দায়িত্ব পড়ে গেল। আর তখন উনি খুব অসুস্থ। আমার কাছে মনে হয়েছিল যদি আমাদের কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই আমরা দায়িত্ব নিব, অবশ্যই আমরা এই গণবিশ্ববিদ্যালয় হোক, গণস্বাস্থ্য কেন্দ্র হোক, এটার দায়িত্ব আমাদেরকে নিতেই হবে। ট্রাস্টি হই বা না হই, আমাদেরকে নিতেই হবে। এখন আমরা সব ট্রাস্টিরা এখন একত্র হতে পারিনি, কিন্তু আমাদের একটা চিন্তা আছে যে এখানে যে ছেলে মেয়েরা পড়তে আসছে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে, এবং তারা যেন বিভিন্ন বিষয়ে মানে জ্ঞান অর্জন করতে পারে। এবং জ্ঞান অর্জন করা বলতে যা বোঝায়, মানে এটা শুধু একটা ডিগ্রি পেয়ে একটা চাকরি পাওয়ার বিষয় যেন না হয়ে যায়, এটা মানে অন্তত আমাদের কয়েকজনের চিন্তা আছে। জাফর ভাই কিন্তু আসলে খুব মনে প্রাণে চেয়েছেন যে এই ছেলে মেয়েরা পড়াশোনা করুক, শিখুক, এবং তারা সমাজে কিছু একটা করুক। তো কাজে আমরা ট্রাস্টিরা কি ভাবছি সেটার চাইতে আমি বলবো একজন ট্রাস্টি মেম্বার হিসেবে, আপনারা যারা ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আছেন তারা গণবিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে আপনারাই পারবেন। আমরা ট্রাস্টিরা সেই হিসেবে আমাদের ভূমিকা খুবই কম। আমরা করব, আমরা দায়িত্ব নিচ্ছি, আমি অবশ্যই দায়িত্ব নিচ্ছি, কিন্তু ছাত্রছাত্রী এবং শিক্ষকরা যদি তারা ঠিক মতো তারা কাজগুলো এগিয়ে নেন এবং পড়াশোনাগুলো সেইভাবে করেন, তাহলে গণবিশ্ববিদ্যালয় নিশ্চয়ই অনেক সুনাম করবে। আমি তো দেখছি যে এখন যারা ক্রিকেটাররা আছে সেক্ষেত্রে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, এবং অনেক নাম করেছে ইতিমধ্যে এত অল্প ইয়ের মতো। তো সেদিক থেকে আমরা মনে করি ভালো শিক্ষক নিতে হবে, ভালো শিক্ষকের কোনো বিকল্প নাই। ল্যাবরেটরি ফ্যাসিলিটি থাকতে হবে যেখানে নাকি বিজ্ঞানের শিক্ষার ব্যাপার আছে। আর আপনাদের তো সৌভাগ্য, একটা বিশাল ক্যাম্পাস আছে, বিশাল জমি আছে আপনাদের, মানে কৃষিকাজ বলেন বা প্র্যাকটিক্যাল যত কিছু করতে চান। আমি পিঠা মেলায় গেছিলাম, আমার খুব ভালো লাগলো যে ছাত্রছাত্রীরা এই পিঠার আয়োজন করেছে। তো ফলে এগুলো কিন্তু আপনাদের অনেক করার সুযোগ আছে, যেটা ঢাকায় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের কিন্তু সেই সুযোগ নাই। আপনাদের কিন্তু অনেক সুযোগ আছে। কাজে আমরা চলেন একসাথেই কাজ করি, আমি এটুকু বলবো, আমরা একসাথেই কাজ করি। আচ্ছা, ধন্যবাদ ম্যাম আপনার এত সুন্দর উত্তর দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি একটু ধীরা ঢালির কাছে চলে যেতে চাই। ধীরা ঢালি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, কেমন আছেন? এটা ভালো আছি। আর ম্যামের কথা আসলে সন্ধ্যা থেকে আমি তো ব্যস্ত ভিতরে ছিলাম, সবকিছু মিলাই মন মানসিকতা একটু খারাপ ছিল, কিন্তু ম্যাম কথা বলা শুরু করলে ওনার কথা শোনার পর থেকে আসলে ভালোই লাগছে, অনেক কিছু জানতে পারছি জানতে পর থেকে। তো তো ধীরা ঢালি, আপনি তো গণবিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন গণবিশ্ববিদ্যালয়ের কোন বিষয়গুলোতে বেশি করে ফোকাস করা উচিত? ম্যামকে একটু বলবেন, আর কোনো প্রশ্ন থাকলে ম্যামকে একটু করবেন। উপস্থিত সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা। আর গণবিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে গেলে প্রথমেই তো চলে আসে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের আদর্শের কথা। উনি আসলে প্রথম থেকেই চেষ্টা করছে যেন বাংলাদেশের মানুষ সেই যে চালের ভাত হোক, মোটা চালেরই হোক, বেলা দুমুঠো ভাত খাইতে পারে, মোটা কাপড় পরতে পারে, যেন চিকিৎসা পায়। শিক্ষার্থীরা মানে গরিব পেশার ছেলে মেয়েদের সন্তানেরা যেন শিক্ষাটা পায়। এখন এটা গণবিশ্ববিদ্যালয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমিও যখন
সব শিক্ষার্থীদের ইচ্ছা থাকে যে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করার, কিন্তু আমাদের হচ্ছে শিক্ষার্থীর তুলনায় হচ্ছে সিট সংখ্যা এত কম যে প্রতিযোগিতায়, যেমন বিসিএস এর ক্ষেত্রে যেটা হয়, হয়তো লক্ষ লক্ষ পরীক্ষা দিচ্ছে কিন্তু যেখানে নিবে 2-4 হাজার। এই জন্য এটা আসলে কোনো মানুষকে, যোগ্য মানুষকে নেওয়ার না, বরং বাতিল করার একটা প্রক্রিয়া আমার মনে হয় এখন ইউনিভার্সিটি গুলো ভর্তি পরীক্ষা। এর ফলে আমরা তখন চেষ্টা করি যে সব থেকে শিক্ষার মানটা যাতে ভালো থাকে, কম পয়সায় আমরা কোথায় পড়তে পারবো। তখন আমি মনে করি যে বাংলাদেশের সব মানুষের হচ্ছে প্রথম চয়েস থাকবে গণবিশ্ববিদ্যালয়। গণবিশ্ববিদ্যালয় সব থেকে কম, যেমন জাহাঙ্গীরনগরের যে কোনো একটা সাবজেক্টে বছর শেষে যখন ফর্ম ফিল আপ করা হয় তাদের 10 থেকে 15 হাজার টাকা লাগবে। আমি বাংলায় পড়ি, এখানে আমারও লাগে সেমিস্টার ফি 10-15 হাজার টাকা। এখন আমার এখানে ক্যাম্পাস আছে বড়, আমার কখনোই মনে হয় না যে আমি হচ্ছে পাবলিকে পড়ি না সব দিক দিয়ে, তবে এখন মনে হচ্ছে এখন সেমিস্টার ফি দিন দিন বাড়ছে। আগে যারা হচ্ছে আপনার সায়েন্সের সাবজেক্ট গুলো যেমন ফার্মেসি, তারপরে বায়োকেমিস্ট্রি, আগে একটা মোটামুটি এর ভিতরে ছিল। বায়োকেমিস্ট্রিতে যারা পড়ে, আমি অনেকের সঙ্গে কথা বলছি, অধিকাংশ ছেলে মেয়ে আমাদের 60% জব করে। তারা হয়তো 10 থেকে 15 হাজার টাকা পায়, 6 মাসের যে বেতনটা থাকে খাওয়া পড়া বাদ দিয়ে সেমিস্টার ফিটা দিতে পারে। কিন্তু যখনই তার বেতন 15,000 টাকা থাকলে 60,000 টাকার উপরে যখন তার সেমিস্টার ফি চলে যায়, তখন তার পক্ষে এই সাবজেক্টে আর পড়া সম্ভব হচ্ছে না, তখন বায়োকেমিস্ট্রি বাদ দিতে হচ্ছে। এইভাবে হচ্ছে অনেক সাবজেক্ট বাদ হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে আপনার আমি নিজেও হচ্ছে টিচার করছি, যে প্রতি সেমিস্টারে 300 দিচ্ছি, আমি নিজেও লিখছি, কিন্তু এখন এই টিচার করলে যখন আপনার ওয়েবার পায় না, ঠিক মতো বৃত্তি পায় না, তখন তারাই বলে যেগুলো ভুলভাল কেন লিখে তোমরা, কাজের সাথে তোমাদের লেখার সাথে প্রশাসনের কোনো মিল থাকে না, এরকম অনেক কথাবার্তা শুনতে হয়। আর এখন হচ্ছে আপনার বৃত্তি সাধারণত বেশি বাংলা, তারপর রসায়ন, পদার্থ, ফলিত গণিত, আর হচ্ছে আপনার ত্রিপলি, এই সাবজেক্ট গুলো। কিন্তু আপনার যেমন হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, তারপরে হচ্ছে মেডিকেলে যারা আছে, আবার অন্যান্য সায়েন্সের যে সাবজেক্ট গুলো, সেই সাবজেক্ট গুলো আমরা এখন পড়তে চাইলে অধিকাংশ শিক্ষার্থীদের হচ্ছে একটা ইয়ে থাকে যে আমরা হচ্ছে বৃত্তি পাচ্ছি না, অনেক সাবজেক্ট থেকে বৃত্তি উঠে গেছে। তার মানে জাফরুল্লাহ চৌধুরী স্যার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের মানুষ কি হারাইছে জানি না, গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তার মানে শিক্ষা নেওয়ার মধ্যবিত্ত মানুষের শিক্ষার জায়গাটা সেটা আস্তে আস্তে হারাতে বসছি, এটা আমরা বুঝতে পারছি, আমরা নিজেরাই পাচ্ছি যে আমার এখন শেষ সময়, আমি মাস্টার্সের সেকেন্ড সেমিস্টারে, আমি হয়তো চলে যাব, কিন্তু আমার ফ্যামিলির অন্য কাউকে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবো কিনা, এটা আসলে একটা ভীতি তৈরি করে আমার ভিতরে। এখন যেহেতু সেমিস্টার ফি এইভাবে বৃদ্ধি পাচ্ছে, তাছাড়া বৃত্তি, এখন আমি অনেক শিক্ষকের কাছে জিজ্ঞেস করছি যে কেন এইভাবে এই সাবজেক্ট গুলো থেকে বৃত্তি তুলে নেওয়া হচ্ছে। ওনারা বলছে যে সব ছেলে মেয়েদের তো তার মানে চিকিৎসক হওয়ার দরকার নাই, সব ছেলে মেয়েদের তো বিজ্ঞানী হওয়ার দরকার নাই। গ্রামের চাষাবাদ ছেলে মেয়েরা বিজ্ঞানী হয়ে কি করবে, তারা কি হচ্ছে গ্রামে ছেড়ে যাবে, তারা হচ্ছে পড়াশোনা করবে বাংলায়, ইংলিশে, আপনার ফলিত গণিতে, তারা যে গ্রামের প্রাইমারি স্কুলেতে মাস্টারি করবে। আর ধনী ছেলে মেয়েগুলোই এইসব হচ্ছে ধরেন ফার্মেসি, অন্যান্য যেসব সাবজেক্ট তাতে পড়াশোনা করবে। এখন আমাদের শিক্ষকদের মন্তব্য এটা, কিন্তু একদম কৃষকের গণবিশ্ববিদ্যালয়ে এই কথা বলছে। মানে আপনার কথাটা যদি আমি একটা সেন্টেন্সে নিয়ে আসতে চাই, তাহলে গণবিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের কথা হচ্ছে এমন, টাকা যার শিক্ষা তার, তো এই নীতি তো আমরা আসলে মানি না। ম্যাডামকে একটু বলার জন্য অনুরোধ করি। জি ম্যাম। না, এটা একেবারে কোনো মতেই গ্রহণযোগ্য না, এটা আমি শুনিনি। আমি এটা আগে জানলে, আমি ট্রাস্টি বোর্ডে মিটিং হলে এটা অবশ্যই আমরা তুলবো, এবং আমার মনে হয় না যে অন্য ট্রাস্টি বোর্ডের মেম্বাররাও এটা একমত হবে। এটা যদি কোনো শিক্ষক করে থাকে, এবং জাফর ভাইয়ের মৃত্যুর পরে আসলে দুঃখজনকভাবে সত্যি যে কিছু এরকম অনেক ঘটনা ঘটছে যেগুলো জাফর ভাইয়ের নীতি বিরুদ্ধ। জাফর ভাই কোনোদিন এই নীতির মধ্যে ছিলেন না। এখন কেউ যদি এটা করে থাকে, এটা আপনি জানিয়ে আমাকে খুবই ভালো করছেন, মানে এটা আমি শুনে খুবই কষ্ট পেলাম, এবং এটা আমাদের জানা মতে ঘটেনি, এটা কোনো ট্রাস্টি বোর্ডের মিটিংয়ে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এটা যে আপনাদের কাছে সরাসরি সবসময় পৌঁছানো সম্ভব না, কারণ
যারা ট্রাস্টিতে কাজ করে কিংবা হচ্ছে আমাদের প্রশাসনে যারা উচ্চ পর্যায়ে থাকে তাদের সঙ্গে ছাড়া শিক্ষার্থীদের সরাসরি কানেক্ট হওয়ার আপনাদের সঙ্গে কোনো সুযোগ থাকে না। এই অনুষ্ঠানটা হয়তো আয়োজকদের প্রতি আমি হচ্ছে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ ওনারা হচ্ছে সুযোগটা করে দিতে। এখন এক হতে পারে আমার একটা প্রস্তাব ব্যক্তিগতভাবে এটা, এবং আমি মনে করবো এটা সকল শিক্ষার্থীদেরও চাওয়া থাকবে, বছরে একবার হলেও আপনারা ট্রাস্টি বোর্ডে যারা আছেন, যেমন হচ্ছে সমাবর্তন টাইপের ইউনিভার্সিটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকে, এরকম যদি একটা ব্যবস্থা করা যায়, যেখানে আমাদের প্রতি বিভাগ থেকে হয়তো সব শিক্ষার্থীদের নিয়ে করা সম্ভব হবে না, কিন্তু 2-5 জন করে রেখে রেখে বিভাগদের থেকে ট্রাস্টি আমাদের শিক্ষকরা থাকলেন, তারপর আমাদের গণস্বাস্থ্য গণবিশ্ববিদ্যালয়ে যারা শুভাকাঙ্ক্ষী সবাই থাকলেন, তাহলে সরাসরি আমাদের সঙ্গে কথা বললে যে বিষয়গুলো উঠে আসবে হয়তো আপনাদের পর্যন্ত পৌঁছাতে, সেগুলো অনেক কিছু হয়তো পৌঁছায় না এবং অনেক কিছু ভুলভাবেও পৌঁছায়, যাতে না আপনারাও অনেক আমি কিছু জানতে পারেন, আমাদেরও একটা খোঁজ থেকে যায় যে আমাদের জন্য হয়তো এই কাজগুলো ওনারা করছেন না, যারা আমাদের উপর পর্যায়ে আছেন। না আমি আমি যেটা এমনি বলতে চাই যে আমার ফোন নাম্বার লাবণ্যর কাছে আছে, আমি এটা পাবলিক করতে বললে গণবিশ্ববিদ্যালয়ে বড় করে লাগিয়ে দিতে রাজি আছি যে যে কোনো শিক্ষার্থী মানে একটা ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে যদি কথা বলতে চাই আমি অবশ্যই প্রাধান্য দেব। যেমন এই প্রোগ্রামে যদি লাবণ্য যোগাযোগ না করতো বা লাবণ্য গণবিশ্ববিদ্যালয়ে বলার সাথে সাথে আমি আর কিন্তু দ্বিতীয় প্রশ্ন করিনি, এটা আমার কর্তব্য, আমি শুনবো আপনাদের, আমার পক্ষ থেকে কিছু বলার থাকলে আপনাদেরকে বলবো। কাজে প্লিজ আপনারা ওই অপেক্ষা করবেন না যে আমরা কখন একটা বড় অনুষ্ঠান করে আপনাদেরকে ডাকবো, আপনারাও নিজেরাও সে সুযোগ, যেমন এটা একটা সুযোগ তৈরি হলো, এরকম কিন্তু সুযোগ আপনারাও তৈরি করতে পারেন, স্টুডেন্টদের একটা কমিটি করতে পারেন বা স্টুডেন্টদের একটা ফোরাম করতে পারেন, যেটা হলো যে এসব জানাবার জন্য, যে আমাদের বিষয়গুলোকে পৌঁছাবার জন্য। তাহলে আমি একা শুধু না, আরো যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার আছেন তাদেরকেও নিয়ে এসে আমরা করতে পারি, মাঝে মাঝে এরকম জুম করতে পারেন, মিটিং করতে পারি, অনলাইনে করতে পারি, আজকাল তো সবাই সময় হয় না, কিন্তু আমরা এগুলি শুনতে চাই এবং আমি মনে করি ছাত্রছাত্রীদের কাছ থেকে শোনা আমাদের এটা খুবই জরুরি এবং এটাতে রেসপন্ড করা আমাদের জরুরি। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। এই পর্যায়ে আমি আমাদের যে জি স্যার বলো বলো। আচ্ছা, এই পর্যায়ে আমাদের যে দর্শক আছে, দর্শকদের ভিতর অনেকেই কমেন্ট করছেন, তাদের ভিতর থেকে দুইজনের নাম না বললেই নয়। জনাব রফিকুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং এমডি শাহজাহান সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। আর পরবর্তীতে আমি একটি কথা ম্যামকে আর কি ম্যামের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে ম্যাম আপনি হয়তো জানেন যে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আছে, ফলে আলাদা করে কোরাম করা বা কমিটি করা কিন্তু প্রয়োজন হয় না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার কিন্তু অলরেডি আমরা যাতে আপনাদের কাছে পৌঁছাইতে পারি তার জন্য কিন্তু ছাত্র সংসদ করে দিয়ে গেছেন। সেটাকে অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ হ্যাঁ করা, সেটাকে অ্যাক্টিভ করেন, সেটাকে অ্যাক্টিভ করেন। হ্যাঁ, এবং বাংলাদেশে নির্বাচন নিয়ে একটা ভীতি আছে এবং সেই ভীতিগুলো এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলে গেছে। আগে মানে অতীতে শুনেছি বিভিন্ন কলেজে ভিপি নির্বাচন হতো, গণবিশ্ববিদ্যালয়ে এই সাহসটা দেখাইছিল কিছু বছর আগে, তারপরে কি কারণে যেন আবার অদৃশ্য কিছু কারণে আবার সেটা বন্ধ হয়ে আছে এবং দীর্ঘ কয়েক বছর আপনার বন্ধ হয়ে আছে। মাঝখানে করোনা চলে গেল, তারপরে করোনার থেকে আমরা যখন স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসলাম তারপরেও প্রশাসন যেন এই ব্যাপারটা নিয়ে নড়ে চড়ে বসছে না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার যখন শেষবার গণবিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তখন তিনি দৃঢ়কণ্ঠে বলছিলেন যে আগামী কয়েক মাসের ভিতরে গণবিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। তো আমরা এটা বলতে পারি যে স্যারের একটা লাস্ট স্টেটমেন্ট, একটা শেষ বক্তব্য গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে, সেই বক্তব্যটাকেও কার্যকর করাতে প্রশাসনের একটু গড়িমসি আমরা লক্ষ্য করি। তো এই ব্যাপারটা তার মানে বেশ না, এটা এটা দুঃখজনক। জাফর ভাই তো শুধু গণবিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যখন ছাত্র সংসদ নিয়ে প্রশ্ন উঠছে উনি ওখানকার ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়িয়েছেন। হ্যাঁ, তো কাজে আমি মনে করি যে আপনি খুব ভালো প্রশ্ন তুলেছেন যে আমরা আলাদা আলাদা ফোরাম না করে যে ফোরামটা আছে সেটাকেই কার্যকর করি, সেটারই একটা কাজের অংশ হিসেবে রাখি, যে মাঝে মাঝে ট্রাস্টি বোর্ডের সাথে একটা চেঞ্জ করা, মানে একটু আপডেট করা, বিষয়গুলো সম্পর্কে একটু জানানো,
এইগুলো আমরা একটা তো করতে পারি। এটা আমাদের আমাদের জন্য একটা ভালো সুযোগ হয়। যেমন এখন ট্রাস্টি বোর্ডের মেম্বারে আমরা বড়জোর ভিসির কথা শুনছি, রেজিস্ট্রারের কথা শুনছি, বা আরেকজন দুজনের কথা শুনছি। এর বাইরে তো আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এরকম একটা ফোরাম বা আপনাদের থেকে আলাদাভাবে শোনার সুযোগ হয়, তাহলে আমরাও কিন্তু অনেকগুলো এজেন্ডা দিতে পারি যে এই বিষয়গুলো কেন আসছে বা এই বিষয়গুলো নিয়ে কি করা যেতে পারে, সেটা আমরা করতে পারি। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। এই পর্যায়ে আমি একটু আমাদের স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি কিছু যুক্ত করতে চান কিনা বা কোনো প্রশ্ন? না, ধন্যবাদ পবিত্র। যুক্ত করার কিছু নেই। আমি একটু সেটা হচ্ছে আমি প্রথমত একটু আগ্রহীত হচ্ছি যে ফরিদা আপা যে জাফর ভাইয়ের কিছু ছবি দেখাতে চাচ্ছিলেন বা কিছু আলোচনা, সেইটা আসলে মূল বিষয়। তো আমরা অবশ্যই এটা আসবে, তোমরা যেটা শুরু করেছো এটা প্রাসঙ্গিক, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মূল যাচ্ছে যে আমার যদি জাফর ভাইয়ের দর্শনটা, যেমন ধরা যাক যে ফরিদা আপার সাথে জাফর ভাইয়ের যে পরিচয়ের যে গল্পটা দেখো, কত কত ইন্টারেস্টিং, কত কত মানে হার্ড এবং কত সফট। চিন্তা করো কত হার্ড এবং কত সফট, ঠিক আছে। এবং তার যে স্টাইল অফ অ্যাকসেপ্টেন্স অফ পিপল, এটা খুবই ইন্টারেস্টিং। যে ঠিক আছে, তুমি যদি আমার কাছে কিছু শুনতেই চাও, তাহলে তোমাকে তো সময় দিতে হবে আসলে। এটা তো খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, তাই না? মানে এই যে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা, মানে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আসলে। লাবণ্য, ধীরা, তোমরা যে ইম্পর্টেন্ট, এটা ভাবতে হবে আসলে যে ইয়েস আই এম ইম্পর্টেন্ট। ইট ডাজন্ট মিন ইউ উইল বি জেলাস ফর আদার্স, রাইট? এই অহংবোধটা তৈরি হতে হবে, এবং অহংবোধ তখনই হবে যখন তোমার মধ্যে এক ধরনের বোধ তৈরি হবে ভালোবাসার, ভালো লাগার মানুষের প্রতি। আসলে এই অহংবোধটা হচ্ছে তোমার ভালোবাসার অহংবোধ, মানে যোগ্যতার অহংবোধ, নট তো বি ডিফারেন্স করা না, একসাথে করার অহংবোধ। আমরা একটু মানে জি স্যার। তবে স্যার, এর আগে আমি একটু আপনার কাছ থেকে 30 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি একটু লাবণ্য তরফদারের কাছে যাব। লাবণ্য তরফদার, আপনাদের সকলেরই একটা কথা ছিল যে ছাত্র শিক্ষক কেন্দ্রের একটা ব্যাপারে আপনি আলোচনার আগেও বলেছিলেন। তো ছাত্র সংসদ কেন্দ্র বা টিএসসিটা আসলে আপনারা চান কিনা, বা সেটা সম্পর্কে ম্যামকে কিছুটা অবগত করবেন কিনা? তারপরে আমরা ম্যামের স্মৃতি গুলো, ছবিগুলো দেখতে যাব আর কি। লাবণ্য তরফদার। ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। দাদা আমি তো আগেও বলেছিলাম যে আমাদের যে ছাত্র সংসদ বা হচ্ছে টিএসসি যেটা ব্যাপারটা, এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা চাওয়া। কারণ আমাদের এখানে তো আগে ছাত্র সংসদের এই বিষয়টা ছিল, কিন্তু এখন মাঝখানে বন্ধ হয়ে গেছে। আমি নিজে যখন ভর্তি হয়েছি তারপরে আমি এটা পাইনি। মাঝখানে কথা হয়েছিল, স্যার যখন আমাদের ভার্সিটিতে আসেন তখন তো বলে গেছিলেন যে এটা চালু করা হবে। তো মাঝখানে দেখলাম যে কিছু একটা তোড়জোড় চলতেছে, সবাই এটা নিয়ে কথা বলতেছে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে এই জিনিসটা আবার বন্ধ হয়ে গেল। তো ম্যামের কাছে আমি এটা বলবো যে ম্যাম, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আমাদের একটা রাস্তা দরকার, যে রাস্তাটা হচ্ছে এই ছাত্র সংসদ, যেটা থাকলে আমাদের জন্য সবার, মানে সব স্টুডেন্টের জন্য ভালো হয়। কোন জিনিসটা, আমি আপনার কথাটা পরিষ্কার হয়নি, একটু পবিত্রকে পরিষ্কার করবেন? মানে শব্দটা ভালোভাবে আসেনি। ছাত্র সংসদের কথাটা বললেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ছাত্র শিক্ষক কেন্দ্র। জি জি, আচ্ছা আচ্ছা, প্রশ্নটা কি সেটা আমি বুঝতে পারিনি। লাবণ্য, তোমার কথা আবার বলবেন? আচ্ছা, আমি লাবণ্য তরফদার বললেন হচ্ছে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে ছাত্র সংসদ নিয়ে, যে ছাত্র সংসদটা যদি থাকে তাহলে সাধারণ স্টুডেন্টের কথাগুলো ট্রাস্টি বোর্ড পর্যন্ত পৌঁছাতে আর বেশি সময় লাগবে না, খুব দ্রুত এটা পৌঁছানো হবে। এবং সে হয়তো পরবর্তীতে টিএসসি নিয়ে কথাটা বলতে চাচ্ছিলেন, ছাত্র শিক্ষক কেন্দ্র নিয়ে, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে আর বলতে পারলেন না। তো আপনি এই দুইটা বিষয়কে একটু আপনার মানে উত্তরে নিয়ে আসবেন, এবং হচ্ছে পরবর্তীতে আপনি আমাদেরকে জাফরুল্লাহ চৌধুরী স্যারের যে ছবিগুলো এবং ডকুমেন্টগুলো আমাদের সামনে শো করতে চাচ্ছেন সেগুলো অবশ্যই শেয়ার করবেন। না, আমি এই দুটো বিষয় নিয়ে এখনই আমার উত্তর দেওয়ার মতো তেমন তথ্য নাই। হ্যাঁ, কিন্তু আমি এইটুকু কথা দিতে পারি যে আমি নেক্সট ট্রাস্টি বোর্ডের মিটিংয়ে এই কথাটা আমি তুলব। আমি নিজে থেকে কথাটা জানতে চাইবো যে এই ব্যাপারে আমরা কি করতে পারি। মানে এটা
এই মুহূর্তে এর বেশি বলার মতো তথ্য আমার কাছে নেই, সেটা আমি অসংখ্য ধন্যবাদ। জি। প্লিজ আপনি একটু শেয়ার করবেন ডাক্তার জি, ম্যাম, এখন জাফর। আমি যে আমি আসলে যেটা হলো যে আমি জানি না, এটা আমার কাছে মনে হচ্ছে যে তরুণ প্রজন্মের যারা আছে তাদেরকে জাফর ভাইকে চেনাটা খুব জরুরি। মানে আমার মনে হয় যে আমি যদি গ্রামে গ্রামে গিয়ে পারতাম জাফর ভাইকে চেনাতে মানুষকে, তাহলে সেটাই করতাম। কারণ এত জাফর ভাইয়ের এত কিছু মানে মানে সেই লড়াইটাই ফরিদাপা, আমরা চালিয়ে যাচ্ছি। ফরিদাপা, আমি আপনার আপনার এই ভাবনার সাথে আমি একটু যোগ করে দিই, যে সুযোগটা পেলাম আপনার আপনার এই চিন্তাটার সাথে আর কি। ফরিদাপা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা? না, হয়নি এটা এখনো। কালাম এখন আসেনি না? এই যে এখানে কোথায় দেব? এলাও শেয়ার স্ক্রিনে দিচ্ছি, এন্টায়ার স্ক্রিনটা দিলাম। জি, ফাইল তো খোলাই আছে, এটাতে দিই। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি এটাকে আমার সামনে আসছে, আমি এটাকে ইয়ে করছি, শো করেছি। এখন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? একটু এটাতে আপনার ফুল সময় লাগবে। স্ক্রিন? হ্যাঁ, আপনার আপনার ডেস্কটপে দেখা যাচ্ছে আপা। না মানে আমরা এই এটা দেখা যাচ্ছে না, যেটা জাফর ভাইয়ের ছবিটা আর এটা? না, এটা একটু আপনাকে শো করতে হবে ম্যাম। এখন আমাদের অনেকগুলি আছে। ও আচ্ছা, কালাম ফাইলটাতে ক্লিক করতে হবে ম্যাম। ফাইলটা ক্লিক করছে, এখন দেখা যাচ্ছে? না, এখন আপনার সামনে শো হলে আমাদের সামনে শো হবে। মাত্র আমার 2-1 সামনে সেকেন্ড। শো হচ্ছে, আমার সামনে আচ্ছা, শো হচ্ছে। তাহলে আমরা একটু অপেক্ষা করবো আর কি। এখনো দেখা যাচ্ছে না? না ম্যাম, এখনো আসেনি আমাদের সামনে। আচ্ছা আচ্ছা, আমি আবার করি তাহলে স্টপ শেয়ারিং এ। শুধু শুধু আপনাদের সময় নষ্ট করছি না তো, যে না দাঁড়ান ম্যাম, আমি হতেই আগে পারে। শেয়ার স্ক্রিনটা করি। জি, শেয়ার স্ক্রিনটা করে শেয়ার স্ক্রিন দিলাম। এখন আমি কোথায় যাব? এখন এন্টায়ার স্ক্রিন, এই যে এন্টায়ার স্ক্রিন দেখাতে হবে, তাই না? হ্যাঁ, না ওটা তো অফ হয়ে গেছে। এন্টায়ার স্ক্রিন, তাহলে ফাইলটা কি দিলাম? আর শেয়ার স্ক্রিন কোথায়? তো নাই। আচ্ছা, এমনি কথা বলি তাহলে আমরা, নাকি? ছবিগুলো ভালো ছিল আর কি। আচ্ছা ম্যাম, আপনি যদি হোয়াটসঅ্যাপ করে দেন এই মুহূর্তে, তাহলে আমরা কথা বলতে বলতেই। আচ্ছা, আমরা কথা বলতে বলতে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনার এই স্ক্রিন শেয়ারটা আসছে ম্যাম, আমি এটা আপনাকে আসছে? দাঁড়ান দাঁড়ান, জি আসছে। আপনি এখন ফাইলে গেলেই চলে আসবে। আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শো হয়েছে। আপনি জাস্ট ফুল স্ক্রিন করলে হবে। ফুল স্ক্রিন করবো? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম।
ম্যাম যথেষ্ট মানে সুন্দর এবং ক্লিয়ার, এবং আমরা আচ্ছা, আমাদের না, বীর মুক্তিযোদ্ধাকে দেখতে পাচ্ছি, আমাদের গরিবের ডাক্তারকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাকে মানে আমি এই ছবিটা এত জাফর ভাইয়ের এত ছবি থাকতে এই ছবিটা দেওয়ার পিছনে মেন কারণ হলো আমাদেরকে আমি আপনাদের তরুণদের মধ্যে এটা জাগাতে চাই, হ্যাঁ, যে একটা মানুষ, যে দেখেন ওনার হাতের অবস্থা, দেখেন কত স্বাস্থ্য, মানে ওনার কত খারাপ ছিল, হুম, সেই অবস্থায় হাত সামনে দেখেন কতগুলো কাগজ, এবং করছে ওইদিকে, কিন্তু এটা নগর হাসপাতালে উনি ওই অবস্থায় থাকতে, যখন নাকি কোভিড নেগেটিভ বোধহয় যেদিন ওনার বের হলো, এটা কোভিডের সময়, তখন উনি খুব বিজয়ের একটা হাত তুললেন আর কি। তো এই যে কতগুলো পুরনো ছবি, এগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন, তবু আমি সবসময় স্মরণে রাখাবার জন্য যে মানে কিরকম একটা ফিল্ড হাসপাতাল করতে গিয়ে যে কিরকম হাসপাতালটা করছিল, এবং বিশ্রামগঞ্জে যে ফিল্ড হাসপাতালটা ছিল, জাফর ভাই সেই সময় তরুণই ছিলেন, মানে হয়তো আপনাদের চেয়ে একটু বয়সে বড় ছিলেন আমাদের, মানে কিন্তু জাফর ভাই একেবারে তরুণ বয়সের একজন মানুষ, এসে কিন্তু লন্ডন থেকে আপনারা সে কাহিনী নিশ্চয়ই জানেন যে উনি চলে আসছিলেন, এবং এরকম একটা পরিবেশে এসে উনি কাজ করেছেন। আমরা যেভাবে দেখছি এটা, মানে শহীদ ভাই তো ভালো করে জানেন, আমরা কিন্তু স্বাস্থ্য, মানে ওষুধ নীতির পর থেকে চিনি, কিন্তু তারও আগে যেটা জাফর ভাইয়ের নাম শুনতাম, সেটা হলো যে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবার কথা জানি, কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার যে মূল ঘোষণাটা ছিল আলমা আটা ডিক্লারেশন, ওটা যেটা 1978 সালে, তখন আমরা ওনাকে চিনতাম না, কিন্তু উনি কাজাখস্তানের যে যে সম্মেলন কেন্দ্রে উনি তখন যেতেন, নিয়মিত যেতেন, লাইন বাই লাইন এই ডকুমেন্টটা তৈরি করতে উনি কাজ করেছেন। তখন এই জাফরুল্লাহ চৌধুরীকে আমি বিদেশে অনেকবার গিয়ে দেখছি, যে আমি হেলথ মিটিংয়ে গেলে জাফরুল্লাহর ব্যাপারে বলতে গেলে কিন্তু ওদের মানে কথা থামে না। তারপর ওষুধ নীতি, আপনারা জানেন যে ওষুধ নীতি 1982 সালে হয়েছিল, যেটা আমরা খুব গর্ব করতে পারি যে এখন 70% বেশি ওষুধ, যেটা আগে বহুজাতিক কোম্পানি করত, এখন 98% দেশে উৎপাদিত হয়, এবং আমাদের দেশীয় কোম্পানিগুলোই করছে, এবং 157টি দেশে রপ্তানি করছে। 3.5 বিলিয়ন, 5 বিলিয়ন ডলারের বছরে তাদের আয় হয়। তাহলে আমরা গার্মেন্টের কথা বলি, কথা বলি, কিন্তু এটা এখানে অবশ্য একটা কথা আছে, যেটা জাফর ভাইয়ের সাথে শেষের দিকে যখন দেখা হয়, তখন উনি কিন্তু দুঃখ করে বলছিলেন যে এরপরে কিন্তু বাংলাদেশেরই বড় বড় কোম্পানি বেক্সিমকো, এবং এরা বিশেষ করে একেবারে ওষুধ নীতির মূল কথাটা, যেটা হলো যে সহজ, অল্প দাম হতে হবে, প্রয়োজনীয় ওষুধটা বেশি উৎপাদন করতে হবে, সেগুলি না করে তারা ওষুধের দাম, যেটা গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, জাফর ভাই কিন্তু খুব জেদি মানুষ ছিলেন, নিজে কিন্তু ফার্মাসিউটিক্যালস দিয়ে বসছেন, এবং উনি করে দেখাচ্ছেন যে যেই ওষুধটা 5 টাকায় করা যায়, ওটা ওরা 15 টাকায় বিক্রি করছে, এবং এটা একই রকম, একই র মেটেরিয়াল, তারপরেও এটা করছে। তো এই গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল যত না ব্যবসার দিকে করতে পারছে, তার চেয়ে বড় হলো যে এদের সামনে একটা উদাহরণ সৃষ্টি করছে, যে ওরা যেটা করছে সেটা অন্যায়, সেটা এত দাম দিয়ে ওষুধ মানুষ কিনতে পারবে না, এই দাম বেশি নেওয়াটা এবং অপ্রয়োজনীয় ওষুধ তৈরি করাটা, এটা ওষুধ নীতির মূল কথা ছিল না। তো আপনারা, আমি বলছি যে আমরা জাফর ভাইকে যখন বলি, জাফর ভাইয়ের মুক্তিযুদ্ধ কিন্তু আসলে কখনো শেষ হয়নি, জাফর ভাই কিন্তু আগাগোড়া মানে করে গেছেন। এটা কিন্তু ধরেন 2014-তে, 2013-তে, বিভিন্ন সময়ে, মানে আমি করতাম কি, যে স্বাস্থ্যের উপর মিটিং ডাকলে জাফর ভাইকে খালি একটা ফোন দিতাম, মানে কোনো চিঠি দিতে হতো না, ওনাকে খালি ফোন কখন বলেন, কোথায় যেতে হবে, এরকম যেন একটা বলে, ঠিক দেখতাম যে জাফর ভাই সময় মতো চলে আসছে। এবং এই যে আশাটা, এবং আমাদের মতো মানে একেবারে অখ্যাত, মানে আমরা তো অত কিছুই না,
তাদের কথা তো উনি যে মিটিংগুলোতে আসতেন এবং আমাদের সাথে বসতেন, এটা কিন্তু আমি বলি যে আমাদের প্রত্যেকের শেখার আছে, এটা আমরা না করে পারবো না। আমরা করছি কি যে আপনারা জানেন যে জেনেটিক্যালি মডিফাইড ফসল যেগুলো মনসান্তো আর এগুলো করছে, তো জাফর ভাইকে আমি যখন ফোন করে বললাম, জাফর ভাই কিন্তু এমনি প্রযুক্তির পক্ষের মানুষ, উনি বলতেন যে প্রযুক্তির দরকার আছে, কিন্তু যখন বললাম যে এই প্রযুক্তি তো আমার কৃষিকে ধ্বংস করে দিচ্ছে, আমার বীজের ক্ষতি করছে, তখন কিন্তু জাফর ভাই আমাদের সাথে, এমনকি দেখেন রাস্তায় পর্যন্ত উনি বিটি বেগুনের বিরুদ্ধে মানববন্ধনে গিয়ে হাজির হয়েছেন। উনি যখন আমরা প্রেস ব্রিফিং করছি সেখানে এসে হাজির হয়েছেন। মনসান্তো ট্রাইব্যুনাল, মনসান্তোর বিরুদ্ধে আমি নেদারল্যান্ডে মানে মনসান্তোর বিরুদ্ধে একটা কোর্ট কেসে গেছিলাম, সেটা পরে এসে যখন আমি মিটিং করলাম, জাফর ভাই কিন্তু ঠিকই চলে আসলেন এবং খুবই জোরালো বক্তব্য রাখছিলেন। তামাক নিয়ন্ত্রণের ব্যাপারটা তো আপনি জানেন যে ধূমপান করলে নিশ্চয়ই এখনো গণবিশ্ববিদ্যালয়ে কেউ ধূমপান করতে পারে কি? আমার তো মনে হয় না। গণবিশ্ববিদ্যালয় বা গণস্বাস্থ্য কেন্দ্রে কোথাও কেউ ধূমপান করতে পারে না, সেটা মানে জাতীয়ভাবে ধূমপান বিরোধী আন্দোলনের অনেক আগে জাফর ভাই সেটা করছেন। এই ছবিটা আমার অত্যন্ত প্রিয় ছবি। এই ছবিটা হলো জাফর ভাইকে দেখেন, একজন তরুণ ডাক্তার, এই যে সব দাইমাদেরকে, গ্রামের দাইমাদেরকে কত সম্মানের সাথে উনি বোঝাচ্ছেন যে আরেকটু যদি তারা বুঝে নেয়, তারা যে কাজটা তাদের এক্সপেরিয়েন্সিয়াল মানে অভিজ্ঞতার ভিত্তিতে তারা কাজ করছে সেটাকে আরো ভালোভাবে করবে। এবং সেটা করে উনি দেখিয়েছিলেন যে জাতীয় পর্যায়ে মাতৃমৃত্যুর হার যেটা ছিল তার চাইতে গণস্বাস্থ্য এলাকায় অনেক কম ছিল, 145 জন মারা যেত, যেখানে নাকি জাতীয় পর্যায়ে 2004 সালে 320 জন ছিল। এবং এটা আর সিজারিয়ান সেকশনের বিরুদ্ধে জাফর ভাই তো রীতিমতো মানে ভীষণ কঠোর ছিলেন এবং সেটা ওনার হাসপাতালে করতে দিতেন না। নর্মাল ডেলিভারির জন্য যত অপেক্ষা করতে হয় করতে হবে, এবং উনি এটা যে একটা ভয়ানক ভাবে আসতেছে সেটাকে কিন্তু উনি বলছেন যে বাংলাদেশে এটা 2015 সালেই 40% ছাড়িয়ে গেছে, আর প্রাইভেট হাসপাতালে তো জানিনি ওখানে গেলেই হয়। জাফর ভাইকে কোনো অসুস্থতা দমাতে পারে না, এটা ভাবলে আমার চোখে পানি আসে, আবার গর্বে বুক ফুলে যায় যে জাফর ভাই মানে আইসিইউ থেকে একটু ভালো লাগলে বেরিয়ে গিয়ে কোনো মিটিং মিছিলের কথা শুনলে চলে যেতেন, হুইল চেয়ারে করে চলে যেতেন, এখানে বসে বসে কাজ করতেন। আপনার তার যে ডায়ালিসিস নেওয়ার ফাঁকে উনি টেলিভিশন ইন্টারভিউ পর্যন্ত দিচ্ছেন। আপনারা হয়তো অনেক সময় খেয়াল করে থাকবেন যে টক শোতে ওনাকে দেখা যেত যে ওনার পিছনে এই নীল বালিশগুলো দেখা যেত, তার মানে ওটাও করছেন। তার কোনোভাবে যেখানে তার কাজ করার সুযোগ ছিল তিনি সেটা করছেন। আমি এই ছবিটা দেখাতে চাই এই জন্য যে দেখেন এখানে তিনজন কিন্তু 70-এর দশকে 80-এর দশকে যাদের নাম এক কথায় সারা বিশ্ব চিনত, সেটা হলো ফজলে হাসান আবেদ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং ডক্টর ইউনুস। এবং দেখেন তিনজন তিন রকম বেশে, এবং তিনজনের ধরনই আলাদা, কিন্তু তিনজনের মধ্যে সাংঘাতিক একটা বন্ধুত্ব ছিল একে অপরের পাশে। আবেদ ভাই এমনি অনেক হলো, জাফর ভাইয়ের কিন্তু ডায়ালিসিস সেন্টার করার সময় খুবই সহযোগিতা করেছেন। পিপলস হেলথ অ্যাসেম্বলি যখন সরকার করতে দিচ্ছিল না পিপলস গণস্বাস্থ্য পিএইচএ ভবনে, তখন আবেদ ভাই তখন নিজে বললেন যে আমার ওখানে করেন। এই যে আর ডক্টর ইউনুসের পিছনে যখন সরকার খুব তাকে মানে অনেক চাপ সৃষ্টি করছে, জাফর ভাই আমাদেরকে সহ নিয়ে চলে গেছে গ্রামীণ ব্যাংকে। তো এগুলো আমি মনে করি যে এখনকার জমানায় আমরা দেখছি না, কিন্তু ইভেন আমাদের প্রজন্মের মধ্যে এরকম একটা সম্পর্ক, এত গভীর সম্পর্ক আমরা দেখি না। তো এই ছবিটা আমার কাছে এই জন্য
খুব গুরুত্বপূর্ণ লাগে। আর তরুণ প্রজন্মকে বলবো জাফর ভাই বেশি বই লেখেননি ঠিকই, কিন্তু যেই বইগুলো লিখেছেন আপনাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়া উচিত। জাফর ভাই কত যে চেষ্টা করতেন, এবং ওই ইয়েগুলোতে পত্রিকাতে লিখছেন, অন্যদের লেখা ঠিক করছেন এবং করছেন। আমি এগুলো আপনাদের জন্য করছি, আমি জানি না কতখানি কাজে লাগলো, কিন্তু এইটুকু আমি আজকে মনে হলো আপনাদের কথা ভেবে যে এটা করতে চাই, এটাই আমার ছিল আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমি আপনাকে অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে এই ফাইলটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন। আমরা পরবর্তীতে যেহেতু এই মানে এই সকল অতিথির কথাই একটা হার্ড কপিতে নিয়ে আসতে চাচ্ছি, সেহেতু আপনার এই ডকুমেন্টগুলো আমাদেরকে অসংখ্য সাহায্য করবে। নিশ্চয়ই এটা আপনাদের জন্য তৈরি করে, একেবারে বিশ্বাস করবেন। আজকে সকালে আমি সব কাজ বাদ দিয়ে আমি বললাম যে ওদের জন্য কি কি কথা জাফর ভাইয়ের আমি বলতেই চাই, ছবি সহকারে দেখাতে চাই, সেটাই আমি চিন্তা করছি। আমার চিন্তা ভুল হলে আপনাকে বলবেন, কিন্তু আমার মনে হচ্ছে এটা বলা দরকার, সেটাই। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। লাবণ্যকে দিয়ে দেবো, আমি লাবণ্যকে ওই ইয়েতে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো আমরা আবার আলোচনায় ফিরে যাই আর কি। আমি প্রথমেই আমাদের স্যারের কাছে চলে যাই। স্যার, এক নজরে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাজের একটা অংশ আমরা দেখতে পারলাম, কিছু ক্ষুদ্র অংশ দেখতে পারলাম। এই ক্ষুদ্র অংশটা কি স্যার, মানে যে মানে সমুদ্রে যে বরফের পাহাড় থাকে তার যে সামান্য একটু মাথা দেখা যায়, এবং সমুদ্রের নিচে থাকে বিশাল সেই বরফের পাহাড়, তেমন মনে হচ্ছে কিনা আপনার কাছে? না, ধন্যবাদ পবিত্র। আমি ফরিদা আপার ছবিগুলি দেখছিলাম আসলে, আর আমি নিজে একটু মানে মিলাচ্ছিলাম। আমার খুব বেশি জাফরের সাথে আমার সরাসরি ইন্টারাকশন হয় নাই, এটা সত্যি। কিন্তু যাই হোক, যে সাহসটা যে কি ছিল, বা ফরিদা আপা যে ছবিটাকে ক্যাপশন করছেন, আমি মনে করি যে আসলে ওই ছবিটাই আসলে জাফরুল্লাহ, যে যিনি মানে যন্ত্রের সাথে পাল্লা দিয়ে আগিয়েছিলেন আর কি, রাইট? নিজের জীবনের মানে কর্মটাকে কিভাবে উনি যন্ত্রকে পরাজিত করে কর্মটাকে আগিয়ে নিয়ে গেছে, এবং সেটা ছিল ওনার বিশ্বাস। এবং এই বিশ্বাসের অন্যতম ক্ষেত্র হচ্ছে আমার কাছে মনে হয় যে এই যে তার যে দেশের মানুষের প্রতি ভালো লাগা, ভালোবাসা আসলে। এবং যেটা ফরিদাপা বললেন যে মুক্তিযুদ্ধটা তো শেষ হয়নি, আসলে ওনার যুদ্ধটা তো চলছিল আসলে। তবে উনি তো যেই যুদ্ধ উনি শুরু করেছিলেন, সেই যুদ্ধ কিন্তু উনি চালাচ্ছেন ওনার জীবনের শেষ মানে মুহূর্ত পর্যন্ত। এটাই আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর অন্তত আমি বলবো যে ঢালি, ধীরা অথবা লাবণ্য, তোমরা একটা কাজ করতেই পারো, ফরিদা আপার সাথে আলোচনা করে। তোমরা এখন তো ক্লাস একটু মানে পরীক্ষা শুরু হয়নি এখনো, এই মুহূর্তে তোমরা একটা মানে জাফরুল্লাহ ভাইয়ের মানে জীবন আচরণের উপর একটা ছোট ডকুমেন্টারি তোমরা স্ক্রিন করতে পারো বিশ্ববিদ্যালয়ে আর কি, রাইট? আমি যেহেতু এখন বাইরে, নাহলে আমি এটা নিশ্চয়ই আমি এটা মানে মানে খুব সহসাই করতাম আর কি। তোমরা এটা একটা স্ক্রিনিং করো, এবং সেটা হতে ধরো তুমি ফ্যাকাল্টি ওয়াইজ স্ক্রিনিং করলা, এবং সবাই ছেলেমেয়েরা জানলো। আমি এই সুযোগে একটু শেয়ার করি, যেটা আপা আমি যখন বিশ্ববিদ্যালয়ে কোর্স পড়তাম, কালচারাল স্টাডিজ একটা কোর্স ছিল আর কি, কালচারাল স্টাডিজ। তো ওই কোর্সে আমার একটা টাস্ক আমি চেষ্টা করতাম, যে ছবিটা আপনি দেখাচ্ছিলেন, যে আমি বলছিলাম যে বাংলাদেশের 3 জন লিজেন্ডারি পিপল, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, স্যার ফজলে হোসেন আবেদ এবং ডক্টর ইউনূস, এই 3 জনের জীবন, তাদের কাজের মিল, কাজের বৈপরীত্য, এবং তাদের দেশপ্রেম, এই অ্যাসাইনমেন্টটা আমি ওদেরকে দিয়ে করাতাম আসলে। যেটা মানে নানান সময় যে কালচারাল স্টাডিজ কোর্সে, এবং সেখানে ইন্টারন্যাশনাল রিলেশনগুলি এরা কিভাবে দেখছে, পারস্পরিক, হ্যাঁ, বহুজাতিক কোম্পানির সম্পর্ক, বহুজাতিক রিলেশনগুলি ওনারা কিভাবে দেখছেন,
তো এইটা আমি করাতাম আমার ক্লাসে আসলে, এটা আমার একটু ভালো লাগছে যে ওই জায়গাটাতে শেয়ার করতে পারলাম। একটা ছোট্ট জিনিস একটু বলতে চাই মাঝখানে, হ্যাঁ, সেটা হলো স্যার ফজলে হাসান আবেদ আমি বলতে চাই না, আমি ফজলে হাসান আবেদকে আবেদ ভাই বলতে চাই, কারণ ব্রিটিশদের স্বীকৃতি নিয়ে, মানে আবেদ ভাই যে কাজগুলো করেছেন এটার জন্য ব্রিটিশদের স্বীকৃতি নিয়ে আমাকে ওনাকে স্যার বলার আমি পক্ষপাতী না, হ্যাঁ। এবং উনি এটা নাকি ব্র্যাকে বাধ্যতামূলক যে স্যার বলতে হবে, আমি কোনোদিনও বলিনি আবেদ ভাই স্যার আমি বলিনি, হ্যাঁ। এটা এটা আমাদের কিন্তু নিজেদের মধ্যে, আপনি অহংবোধের কথা বললেন না, এই অহংবোধটা আবার আমরা রাখতে চাই। আমরা ব্রিটিশদের ইয়ে থেকে আমরা মুক্তি স্বাধীন হয়েছে, এখন আবার আমি দেশের জন্য কাজ করতে গিয়ে আমি ব্রিটিশদের ইয়ে করে, এবং যে ছবিটা তারা দেখায় যে প্রিন্স চার্লস সামনে একটু হাঁটু গেড়ে বসে ওটা নিতে হবে, এটা তো মানে আবেদ ভাইয়ের ডিজার্ভ করে না। তো এই জন্য আমি মনে করি যে এখানে আমি এই জন্য কিন্তু দেখছেন যে আমি স্যার লিখিনি, একেবারেই সচেতন ভাবে, একেবারেই সচেতন ভাবে লিখিনি। ধন্যবাদ ফরিদা, আমি আপনার সাথে একমত, এবং আমি নিজেও সেটা আপনার এই চিন্তা এবং আদর্শের সাথে আমি একমত। কিন্তু আমি এই প্রোটোকলের জন্য আমিও চিন্তা করছিলাম যদি এটা, হ্যাঁ, আমরা শুরু করা উচিত আসলে, রাইট। এটা আমি 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 মনে করি যে না, এটা আসলে আমাদের এই কলোনিয়ালাইজেশন অফ দ্য নলেজ, কলোনিয়ালাইজেশন অফ দ্য থিঙ্কিং, এটাকে আসলে আমাদের অবশ্যই সচেতন ভাবে এটা অ্যাভয়েড করা উচিত, এবং সেটা আসলে শুরু করা যেতে পারে। তো আমার মনে হয় যে মানে মূল বিষয়টা তো আজকে আমাদের আলোচনা ছিল মানে জাফর ভাইয়ের চিন্তা এবং দর্শন, সেটা কিভাবে আসলে আমাদের কর্মে আসছে। তো সেটার মধ্যে কিন্তু আলোচনার শুরুতেই কিন্তু চলে আসছে তার প্রতিষ্ঠানগুলি আসলে, কারণ গণবিশ্ববিদ্যালয় শুরু হয়েছে কিন্তু তার দর্শন, উনি দেখতে চেয়েছিলেন সমাজে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেই শিক্ষায় মানুষ শিক্ষিত হবে চিন্তা চেতনায়, ডিগ্রিতে না আসলে। এবং আমি বারবার আজকেও আমি আজকে ফরিদা, আমি 30 তারিখে যাচ্ছি আর কি, আমি ফিনল্যান্ডে আবার আর কি, আমি এখন ফিনল্যান্ডে তো আছি, আমি দেশে আছি 30 তারিখে। আমি 30 তারিখে যাচ্ছি আর কি। তো আজকেও আমি মানে গণবিশ্ববিদ্যালয়ে একটু গেছিলাম, ক্যান্টিনে একবার চাতে। তো আমি ওই দুজন শিক্ষকের সাথে কথা হচ্ছিল, তো আমি বলছিলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো চলে এর অর্থ হচ্ছে সেখানে নিয়মিত একাডেমিক কার্যক্রম হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো চলা মানে হচ্ছে ছাত্ররা যা খুশি করবে, শিক্ষকরা যা খুশি করবে, হ্যাঁ, বছর শেষে একটা পরীক্ষা হবে, এইটা না আসলে। ডিলা বলছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতন আদলে আমরা চলছি। আমি কিন্তু এই জায়গাটা একটু দ্বিমত করি। আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি, এটা যেহেতু অন রেকর্ড বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে তার কাঙ্ক্ষিত কাজগুলি করতে পারছেন না। আর সেই জায়গাটাই কিন্তু গণবিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের একটা সম্ভাবনার জায়গা আছে কাজ করা। ধরা যাক, আমি গতকালও বলছিলাম যে জাহিনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের রেগুলার 4 বছরের কোর্স আছে, এর বাইরে আছে হচ্ছে সন্ধ্যাকালীন কোর্স। আমরা শিক্ষকরা নিয়মিত সন্ধ্যাকালীন কোর্স নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, কিন্তু আমার যে নিয়মিত ক্লাস, সেখানে পরীক্ষা নিতেও দেরি হচ্ছে আমার, আর নিতেও দেরি হচ্ছে। এই যে বৈপরীত্য আসলে, হ্যাঁ, তো এবং গুণগত মান তো আমরা দেখতেই পাচ্ছি আসলে। তো সেই জায়গায় কিন্তু গণবিশ্ববিদ্যালয়ের একমাত্র বিশ্ববিদ্যালয় যার জন্মই হয়েছে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আসলে, রাইট। যেটা ফরিদা আপা শুরুতেই বলেছেন, আমি বলছিলাম পরে আসবো, যে এটা আসলে একটা ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান না এইখানে। এবং আমি আজকেও বলেছিলাম যে গণবিশ্ববিদ্যালয় কিন্তু জাফর ভাই তৈরি করেননি আমাকে চাকরি দেওয়ার জন্য। আমি শহীদ মল্লিককে চাকরি দেওয়ার জন্য ওই বিশ্ববিদ্যালয় তৈরি হয় না। ওই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে একটা গুণগত শিক্ষা প্রবর্তনের এভিনিউ তৈরি করা আসলে। আচ্ছা, এখন যেটা বিষয় হচ্ছে, আমি এই সুযোগে একটু মানে আমি একটু একটা প্রস্তাবনা দিয়ে রাখি, যেহেতু ফরিদা আপাকে পেলাম, সেটা হচ্ছে যে আমাদের যে কৃষি অনুষদটা আপা তৈরি হয়েছে আসলে,
এই কারিকুলামটা আমার মনে হয় আপনি একটু দেখবেন। এই কারিকুলামে কিন্তু আপনার অনেক কিছুই অ্যাড করার ছিল যেটা গণবিশ্ববিদ্যালয়ের সাথে যায়। কারণ এখন এটা একেবারেই কিন্তু একটা প্রথাগত কারিকুলাম হয়েছে আসলে। এটা একটা বিষয় যেখানে আমরা অ্যাড করতে পারি, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এইটা যেহেতু একটা ফ্যাকাল্টি, আমাদের গণস্বাস্থ্যের যে দুইটা একটা বড় সেন্টার আছে শ্রীপুর, যেখানে কিন্তু বিশাল একটা এরিয়া আছে, পুকুর আছে, ল্যান্ড আছে, তো এই ফ্যাকাল্টিটা ওখানেও কিন্তু যেতে পারে আসলে। এগুলি জাস্ট আমি আপনাদের চিন্তার জন্য বলছি যে আমাদের কাজগুলি করার জন্য যেতে পারে কিনা। আর অবশ্যই আমি এই জায়গাটাতে আপনাকে বলবো যে আমাদের এই কৃষি অনুষদের সিলেবাসটাতে উচিত হবে আমাদের, অবশ্যই তো কোর কোর্স তো থাকবেই, ওর সাথে আমাদের যে এই যে কন্টেম্পোরারি যে নলেজ অফ এগ্রিকালচার আসলে চেঞ্জিংটা, ইকোলজি, ইকোসিস্টেম, সাথে হচ্ছে ইন্ডিজিনাস ফার্মিং, এইগুলি কিন্তু ওইখানে নাই, এরকমই একটা বিষয় আছে, কারণ একটা হিসাবে আছে। তো ফলে আমার মতে ওইটা গণবিশ্ববিদ্যালয় কারিকুলামের সাথে যায় না আসলে। গণবিশ্ববিদ্যালয় ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম যেটা অ্যাপ্রুভও করেছেন, তো এটা তো একটা মানসম্মত ইয়ে, কিন্তু এর সাথে গণবিশ্ববিদ্যালয়ের যে দর্শন আদর্শ সেটার সাথে যোগ করা যেতে পারে, যেটা হচ্ছে আমার আপনার প্রতি বা আপনাদের প্রতি ইয়ে আর কি। ধন্যবাদ স্যারকে। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের ধীরাট আলীর কাছে। ধীরাট আলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, তো আমি একটু আপনার কাছে প্রশ্ন করব যে আপনি আরো কিছু ম্যামের কাছে জানতে চান কিনা বা আরো কিছু যুক্ত করতে চান কিনা। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে হচ্ছে তার মানে আমরা হচ্ছে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে জাফরুল্লাহ চৌধুরী স্যারের সঙ্গে তো বিভিন্ন সময় দেখা হয়েছে, উনি অনেকবার ক্যাম্পাসে আসছেন, আমরা শিক্ষার্থীদের কথা বলার সুযোগ দিয়েছেন। লাস্ট হচ্ছে উনি যেবার আসছেন সৈয়দ মল্লিক স্যার হয়তো জানেন যে ওনার আসার অবস্থা না, তারপরে হয়তো বা স্যারের রিকোয়েস্টে আমাদের একটা প্রোগ্রামে আসছিলেন। শেষবার আসার আগে যখন উনি আসছিলেন তখন উনি যাওয়ার সময় যখন গাড়িতে উঠছিলেন তখন বলছিলেন ফার্মেসি ডিপার্টমেন্টের হচ্ছে শিক্ষক নিয়ে কথা উঠছিল যে স্যার আমাদের শিক্ষক চাই, আমাদের এখানে মানসম্মত শিক্ষক চাই। তখন উনি যাওয়ার সময় বলে গেছিলেন যে আমার রক্ত বেঁচে হলেও আমি তোমাদের শিক্ষক দিব, তোমরা খোঁজ নাও কোথায়, আমাকে শুধু খোঁজ দাও, আমি রিকোয়েস্ট করা লাগে যেভাবে লাগে আমি শিক্ষক নিয়ে আসবো এখানে, এই চিন্তা তোমাদের করা লাগবে না। কিন্তু এখন হচ্ছে স্থান না থাকার ফলে এই বিষয়টা আসলে কতটুকু বাস্তবায়ন হবে কি হবে না এটা আমরা ওই রকম ফলাফল পাই না। তোমরা স্যার তো তার পরপরই অসুস্থ হয়ে গেছেন, উনি আর ওইভাবে কাজটা করতে পারেননি। আর তারপরে হচ্ছে একটা কথা যে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা এখানে অনেক আক্ষেপ প্রকাশ করছি, এটা আসলে করার কথা না, কারণ এখানে অর্জন অনেক। আমি একজন শিক্ষার্থী হিসেবে বলতে পারি যে এখানে আমার অহংকারের জায়গা। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যখন আমি কথা বলি কিংবা একটা চার দোকানে কথা বলছি, এমনকি আমি নীলক্ষেতে বই কিনতে যাই, যখন আমার সিলেবাসটা বের করি তখন হচ্ছে যখনই বলি আমি গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওনারা বলে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের ওখান থেকে আসছে, ওনারা তার মানে অন্য পাঁচজন থাকলেও আমাকে সুযোগটা দেয়। এটা আমি দেখছি, খেয়াল করছি এটা কেন দেয়, যে আমার শিক্ষার মান কেমন এটা হয়তো তারা বিবেচনা করে না, কিন্তু আমি যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে আসছি, আমার ভিতরে একটু হলেও মানবতা সততা এটা হয়েছে, এটা ওনারা বুঝেন হয়তো বা যে এই প্রতিষ্ঠানে পড়ে শিক্ষার্থীদের ভিতরে একটু হলেও মনুষ্যত্ববোধ জাগ্রত হবে, কারণ যার প্রতিষ্ঠান তিনি এটা অবশ্যই সেই জায়গাটা করে দিয়েছেন। কিন্তু এখন সমস্যা হচ্ছে আজকে নিয়ে আমাদের কথা বলতেই হচ্ছে, যেমন যে আমি আগেও বলছি যে সেমিস্টার কি আজকে আসলে আমি যখন শুনছি যে এখানে আলোচনা হবে তখন আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রথমেই আছে যে আমি ম্যামের কাছে অনুরোধ করবো যে আপনি সেমিস্টার ফির বিষয়টা অবশ্যই দেখবেন, যে এর বেশি যদি আসলে বাড়তে থাকে এইভাবে তাইলে হয়তো বা শিক্ষার্থী ভর্তি হবে কিন্তু সমাজের মধ্যবিত্ত নিম্নবিত্ত এরা সুযোগ পাবে না। ম্যামের কাছে এটা হচ্ছে আমার সর্বশেষ অনুরোধ। আর একটা কথা আমি বলতে চাই যে সমাবর্তন নিয়ে হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমি এখানে ভর্তি হয়েছি, আমার এই যে 5 বছর চলে সবকিছু মিলাই মাস্টার্সের শেষ দিকে 5 বছর থাকতে আমরা সমাবর্তন পাইনি, কিন্তু প্রায় প্রতি বছরের মানে মাঝামাঝি একটা সময়ে আমরা হচ্ছে শুনতে পাই প্রশাসন আশ্বাস দেন যে সমাবর্তন হবে, হয়তো বা অক্টোবরের দিকে হবে, কিন্তু 5 বছরে এখনো বাস্তবায়ন হয়নি। আশা করি বিষয়টি ম্যাম আপনি দেখবেন। আর হচ্ছে একটা বিষয় যে
বিশ্ববিদ্যালয়ে যেমন খেলা নিয়ে আমরা গর্ববোধ করি, প্রতিবার খেলার সময় আমরা খুব আগ্রহে থাকি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে, হচ্ছে জায়গা করবে, এটা আমরা জানি, আমাদের আগ্রহটা থাকে। উম, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তার মানে খেলার সিজনে যখন খেলাগুলো চলে তখন সবার ইচ্ছার কারণ গণবিশ্ববিদ্যালয়। আমরা যেন সব দিয়ে শিক্ষা, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এইগুলো দিক দিয়ে যেন আমরা এটা পারি, কিন্তু এখানে হচ্ছে আপনার যেমন হচ্ছে বক্তব্য টাইপের, ডেবিট টাইপের, তারপর হচ্ছে অন্যান্য যেমন রচনা প্রতিযোগিতা এই টাইপের, এমনি নাচ গান সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলো সব ক্যাম্পাসে কম বেশি হয়, এমনকি প্রাইমারি স্কুলে হচ্ছে। কিন্তু এটা তো একটা মান থাকা দরকার, সেটা সব ক্যাম্পাসের সঙ্গে মিলায়ে হয়তো বা ওইটা হয় না, যুগের সঙ্গে মানে বিশ্বায়নের যুগে যেটা দরকার এটা আমার মনে হয় পিছায়। আর গবেষণা নিয়ে আসলে ওই রকম কোনো কিছু আমি অতটা দেখিনি, যেমন আমাদের খেলা নিয়ে যে পরিমাণে বাজেট দেওয়া থাকে, এবং খেলাধুলা সবই দরকার আছে, খেলার মাধ্যমে যুব সমাজ অনেকটা এর ভিতরে থাকে, তাদের তাদের একটা শৃঙ্খলার ভিতরে হচ্ছে জীবনটা ইয়ে করে। কিন্তু গবেষণা যেখানে নাই সেই প্রতিষ্ঠান আসলে কতটা কি আগাবে ভবিষ্যতে। এই যে গত দুদিন ধরে হচ্ছে ভারত যে চাঁদে পাঠাইছে, এটা একটা জিনিস আলোচিত হচ্ছে। জাফরুল্লাহ চৌধুরী থাকতে এমনই একজন মানুষ যে বাংলাদেশে যেটা কখনো কেউ চিন্তাই করতে পারিনি, সেটাই উনি সবার আগে করে দেখাইছে। যেমন হচ্ছে নারীদের ড্রাইভার, তারপর পুলিশে প্রথম, নারীদের পাসপোর্ট, এই সবগুলো। আর আমাদের গণস্বাস্থ্যে গেলে একজন মানুষের মন মানসিকতাই পরিবর্তন হয়ে যাবে, যে সমাজের সকল শ্রেণী পেশার, কে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন, কে বয়স্ক, তার মানে যার কোথাও কোনো জায়গা নেই তার সে রাস্তায় গণস্বাস্থ্য, এরকম একটা বিষয় গণবিশ্ববিদ্যালয়, কিন্তু সেই জায়গাগুলো নাই। আর গবেষণার বিষয়টা আশা করি ম্যাম আপনি হচ্ছে দেখবেন, কারণ আমরাও হচ্ছে শিক্ষার্থী হিসেবে যখন একটা গবেষণা করি, যেমন আমি নিজে এখন যুদ্ধকালীন স্মৃতি কথা নিয়ে কাজ করছি ডক্টর হচ্ছে মজুমদার স্যারের তত্ত্বাবধানে, কিন্তু লাইব্রেরিতে পর্যাপ্ত বই পাই না। আমার প্রায় প্রতি সপ্তাহে নীল খেতে যাওয়া লাগে, যে যখনই উনি একটা বইয়ের নাম বলেন আমার নীল খেতে যাওয়া লাগে। এমনও হয় যে ওই বইটা পুরো কেনার সামর্থ্য আমার থাকে না, ওনাদের রিকোয়েস্ট করে আমি কয়টা পেজ ছবি তুলে অথবা প্রিন্ট নিয়ে আসি। এইটাই, এই জন্য লাইব্রেরিতে আমাদের পর্যাপ্ত বইয়েরও দরকার। এখন এটা বললে আসলে আমি আমার বিভাগের কথা চিন্তা করলে বাংলা বিভাগের বই হয়তো সবচেয়ে বেশি আসছে, এই জন্য আমি চাইতে পারি না। কিছু কিছু ডিপার্টমেন্টে আসলে তাদের 8-10টা বই আছে লাইব্রেরিতে। এগুলো আসলে এইসব বিষয়গুলো যেখানে বই গবেষণার সুযোগ না থাকে, ইউনিভার্সিটি যদি অন্যান্য, ইউনিভার্সিটিতে অনেক বিল্ডিং হলো, ইউনিভার্সিটির হচ্ছে রং করা, তারপরে হচ্ছে মাঠের ঘাস কাটা, এর জন্য এগুলোর জন্য 1 কোটি টাকা বাজেট থাকলে এ আসলে খুব উন্নতি হয় বলে আমরা জানি না। চাকরিত্ব দিয়ে কতদিন আসলে ধরে রাখা সম্ভব, এটা আমরা যখন কোথাও জবের জন্য যাই কিংবা কোনো আলোচনা হয় তখন তো বুঝি যে আমাদের ভিতরে আসলে গ্যাপটা কোথায়। চাকরিত্ব দিয়ে তো সবকিছু হবে না, এই জন্য আশা করি ম্যাম আপনি হচ্ছে এগুলো দেখবেন। তাছাড়া আমাদের ক্লাস যথেষ্ট সংকট আছে, আপনার এগুলো তার মানে আপনি হচ্ছে কি এত কিছু মেনটেন করাটাও আমরা জানি সবসময় সম্ভব হয় না, তারপরেও আসলে কথাগুলো শুনতে পাইছি। আমি মনে করছি যে বলছি অল্প সময়ের ভিতরে যতটা যা বলা যায়, যে সংকট আমি চলে যাবো হয়তো বা এরকম আর বলার সুযোগও থাকবে না। এই জন্য ম্যাম আপনি দেখবেন বিষয়গুলো। না, অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আমি তো আসলে একা না, মানে ট্রাস্টি বোর্ডে তো আরো অনেক সদস্য আছেন। আমি যেটা করব সেটা, আমি যেটা কথা দিতে পারি যে ট্রাস্টি বোর্ডে আপনাদের এই কথাগুলোকে কমিউনিকেট করব, এবং কিছু জিনিস যেটা শহীদ ভাই বললেন আমি ফলো আপ করবো, যে কৃষি অনুষদের ব্যাপারটা। আর আপনাদের গবেষণার কথাটা আমার খুব পছন্দ হয়েছে, মানে গবেষণা বিশ্ববিদ্যালয় মানে তো গবেষণা হওয়ার কথা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা বন্ধ হয়ে গেছে, কিন্তু ম্যাম আমি এবং আরেকটা দেখেন অ্যাড করতে চাই, যে হচ্ছে জাফরুল্লাহ চৌধুরী স্যার যেদিনই বলে গেছিলেন যে ফার্মেসি শিক্ষকদের জন্য উনি ওনার নিজের রক্ত বেঁচে হলেও শিক্ষক এনে দিবেন, উনি ওই দিনই হচ্ছে তার মানে আলোচনার ভিতরে উনি আমাদের শিক্ষকদেরই ইঙ্গিত করে বলছিলেন যে হচ্ছে এখানে আপনাদের সবই দেখতেছি, তার মানে সব সুযোগ সুবিধার কথা আপনারা বলছেন, আপনারা এটা পান না ওটা পান না, কিন্তু আপনাদের গবেষণা কোথায়? তার কিছুদিন আগে সম্ভবত বাংলাদেশের তার মানে সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণার একটা তালিকা হচ্ছে হয়, তার মানে প্রকাশ পায়, তখনই হচ্ছে বলছে যে আমার বিশ্ববিদ্যালয়ে এত কিছু থাকতেও আমি যে গবেষণা নিয়ে এত কথা বলি সেখানে আমার বিশ্ববিদ্যালয়ের কি তালিকার 50 নম্বরেও নাম থাকলো না, এরকম একটা আক্ষেপ উনি সেখানে করছিলেন। আমি সেটা হচ্ছে মনে পড়ে এখন যে স্যারও তো যে এগুলো থাকছেন আসলে, যে ওনার যাওয়া থেকেই বলা ফার্মেসির আর কি। ফার্মেসির শিক্ষকের ব্যাপারে আলোচনা হয়েছে, এটা আমি জানি। এবং যেটা হয় কি, একটা তো বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে যে ফার্মেসির মতো সাবজেক্টের শিক্ষকের যে বেতন আর যে লেভেল আছে সেটা তো আবার একটু বেশি, তো ফলে ওরকম পাওয়াটা একটু কঠিন হয়ে যায়।
তো তবুও এটা এই ট্রাস্টি বোর্ডে একেবারে খুব স্ট্রংলি বলা হয়েছে যে এটা জাফর ভাইয়ের শেষ ইচ্ছা ছিল, এটা অবশ্যই হতে হবে। ম্যাম আর একটু বলতে চাই যে শুধু ফার্মেসি না, আপনি হচ্ছে ফার্মেসির কথা আসলে আসছে যে ওটা অনেকবার আলোচনা হয়েছে, অন্যান্য বিভাগেও এই ঘাটতিগুলো আসলে আছে। আমাদের ডিসি স্যারের সঙ্গেও আমরা কথা বলছিলাম, উনি বলছে যে আমি চেষ্টা করব। আসলে আমাদের ইউনিভার্সিটিতে ম্যাম আপনি হচ্ছে কিছু মানুষ আছে যারা, যেমন মন্ত্রী মুতো স্যার, আতাউর রহমান খান, এনারা তো মানে এই মানুষগুলো দিয়ে হয়তো আমরা অনেক কিছু বলতে পারি। অনেকেই বাইরের অনেকেই বলছে, যখন বলে যে তোমার বিভাগীয় প্রধানকে, তখন এটা বলার সঙ্গে সঙ্গে সে তার মাথায় একটা চিন্তা আসে যে মন্ত্রী মুতো স্যার আছেন হয়তো বা অনেক ভালো, কিন্তু একজন দিয়ে তো আসলে ইউনিভার্সিটি চলে না, একটা বিভাগ তো একজন দিয়ে চলে না। সেটা একটা বিভাগে তো তার মানে 2-3 জন যদি চিন্তা, কোনো অধ্যাপক একটা বিভাগেই না থাকে, সেটা হয়তো আমাদের পুরো ইউনিভার্সিটি মিলে হচ্ছে হাতে গোনা হয়ে যায়। সেটা এটা একটা বিষয়। আমি ছোট্ট একটা মানে ঘটনা বলি, আপনারা বুঝবেন যে সারা বাংলাদেশেই শিক্ষকদের ঘাটতিটা কেমন। মানে বিশ্ববিদ্যালয়টার নাম বলবো না, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো আমরা একটা লিফটে উঠছে আর বেশ কয়েকজন ছেলে সে লিফটে উঠছে। তো ওদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা কোথায় পড়ো, বলে ওরকম বিশ্ববিদ্যালয়ের নাম বললো। তো ক্যাম্পাস কেমন, খুব সুন্দর, খুব হাইফাই ক্যাম্পাস। তারপর আমরা বললাম যে টিচার কেমন, পড়াশোনা কেমন। ততক্ষণে লিফট এসে গেছে, আমরা বেরিয়ে গেছি, কিন্তু এইটুকুতে যে উত্তরটা পেলাম তাতে মনে হলো যে আসলে মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো প্রচুর টাকার যে অভাব আছে, গণবিশ্ববিদ্যালয়ে টাকার ঘাটতি কিছুটা আছে এটা আমরা জানি, কিন্তু অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম টাকার ঘাটতির কারণে যে শিক্ষক নাই তা কিন্তু না। শিক্ষক না থাকা এটা হলো তাদের নিজস্ব চিন্তা ভাবনার অভাব, মানে অভাব, মানে গুরুত্ব, শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার অভাব। আসলে শিক্ষক যদি ভালো না হয় তাহলে আসলে ছাত্রছাত্রী কেমনে হবে। আমরা এখানে আরেকটা চেষ্টা করে দেখি না যে আমরা ছাত্রছাত্রীরাই এখন শিক্ষক আনার জন্য চাপ সৃষ্টি করে আমরা শিক্ষক আনতে পারি কিনা। আমি আপনাদের পাশে থাকবো সেখানে, যে এটা হলো যে আমরা এই জিনিসটা করি, আমরা এমনি বিজ্ঞাপন দিয়ে টিচার পাবো না, আমরা ছাত্রছাত্রীরাই বলবো যে আমরা অমুককে শিক্ষক হিসেবে চাই, অমুককে আমার করে নিতে চাই, আমরা শিক্ষক বানাতে চাই। এগুলো আপনারা আন্দোলন শুরু করেন, এটা খুব ভালো হবে। তবে আমি একটু যোগ করি ফরিদাপার, আপনি একটু অ্যালাউ করেন আমাকে আর কি। এই শিক্ষক বিষয়ে আমি বলবো যে আসলে দেশে কিন্তু অবশ্যই প্রচুর মানসম্মত চিন্তার লোকজন আছে ফরিদাপা, নানান জায়গায় আসলে হয়তো কোনো কারণে আমরা ট্র্যাপ করতে পারছি না। তো সেক্ষেত্রে আর গণবিশ্ববিদ্যালয়ের প্রতি কিন্তু আমার যেটা অভিজ্ঞতা, মানে ভিতরে বাইরে থেকে, যে এক ধরনের বিশেষ ভালো লাগা আছে, মানে একটা বিশাল অংশের মানুষের আর কি, এবং তারা একাডেমিয়াতে। ফলে আমরা যদি একটা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি করতে পারি তাহলে আমার কাছে মনে হয়, প্লাস একটা জিনিস, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেহেতু আমাদের গণবিশ্ববিদ্যালয়টা একটা ফিলসফি বেস আছে, তো আমাদের মাথায় যদি আমরা রাখি যে না আমরা আমাদের এই ফিলসফিটা কতটা মানে একজন নিউ কলিগ আমাদের চিন্তা করছি বা করছে আর কি, বা তাকে আমরা কিভাবে ওরিয়েন্ট করতে পারি, আমরা কি চাই আমাদের বিশ্ববিদ্যালয়টা ফ্ল্যাগশিপটা কি, এইটা বিবেচনা রেখে যদি আমরা রিক্রুট করি। এখন যেটা হচ্ছে, আমাদের হয়তো ভালো রেজাল্ট করছে, সে ফার্স্ট ক্লাস পাইছে, ফার্স্ট হয়েছে, তাকে আমরা নিয়ে আসছি। আর আমি অর্থনীতির ওই ভাষাটা খুব বেশি বুঝি না, আপনি ইকোনমিক্স স্টুডেন্ট, আপনি আরো ভালো বুঝবেন বা এই দিনে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে গণবিশ্ববিদ্যালয়ে আসলে টাকার সংকটটা বোধহয় প্রধান না, বা এইখানে সংকটটা অন্য কোনো জায়গায় আসলে, যেটা সেটা ঠিক। হ্যাঁ, তো না প্রধান না হলো কিছুটা অন্য অবশ্যই কিছু, যেমন ধরেন আপা, আমাদের এখন ছেলে মেয়ের মানে শিক্ষকরা যে বেতনটা পায়, অথবা আমি যদি ধরেন আমি এটা গর্ব করে বলি আর কি, আমি অন্য জায়গায় যে করোনাকালীন সময়ে গোটা বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যখন তারপরেও
50% বেতন পায় নাই, সেই সময় গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিপূর্ণ বেতন পেয়েছে, আবার প্রমোশনও হয়েছে। আচ্ছা, তার মানে আমাদের একটা ব্যবস্থাপনার কিছু একটা জায়গায় ইয়ে ছিল, আছে এখনো। তো এখনো কিন্তু সেটাই আসলে হয়তো ধরেন এই আর আমাদের যে বেতন স্ট্রাকচার যেটা করছে সেটা কিন্তু খুব খারাপ না আসলে। আমি এটা হয়তো অনেকেই আমাকে বলে যে তোমার লাগে না বলে, না আমি বলছি না আমার লাগে না, সেটা তো অন্য বিষয়, কিন্তু একটা স্ট্যান্ডার্ড তো আছে। ধরেন আমি সকালবেলা নাস্তা আমি খাই একটা রুটি, সেটা ভিন্ন কথা, আমি তো 3টা রুটি ধরতেই পারি বাজেট, তাই না? একটা ডিম যেটা আমি, তো সেটা তো একটা স্ট্যান্ডার্ড আছে, যেটা জাফর ভাই একটা বাজেট দিয়ে গেছে, তো সেটা তো আছে। আবার আমি যেমন আমি আরেকটা জিনিস বলতে চাই, এই যেহেতু আলোচনা একটু ভিন্ন জায়গায় চলে আসে, তার যাই হোক আমি নিয়ে দিই যে আমি যে কিন্তু বলেছিলাম যে আমার গণবিশ্ববিদ্যালয়ে স্যালারি স্ট্রাকচার হবে 1:3, যে আমার একজন যে যদি 1 টাকা পায়, সিনিয়র প্রফেসরটা পাবে হচ্ছে 3 টাকা, এই স্টাইলের একটা, কারণ উই আর ডিফারেন্ট, উই হ্যাভ টু মেক প্রুভ আওয়ার সেলফ ইন অল অ্যাসপেক্ট, প্রমাণ করে দেখাতে হবে আবার কীভাবে। আমার মানে ক্লিনার পায় হচ্ছে 3,000 টাকা, আমার প্রফেসর পায় হচ্ছে 1,40,000 টাকা। হ্যাঁ, তো এইটা তো এই সাম্য তো আমি করছি না ম্যাডাম আসলে, তাই না? হ্যাঁ, এখন অন্য জায়গায় দেয়, কিন্তু আমি তো বলেই দিচ্ছি যে আমার বিশ্ববিদ্যালয়ে এই হচ্ছে ফিলসফি, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এবং আমি যদি ধরুন এই 1:3 না করে 1:6 করি, আপনারা করতে পারেন হয়তো স্ট্রাকচারে, যে আমার 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 স্যালারি স্ট্রাকচার হবে 1:6। এটা হ্যাঁ, এটা একদিনে হবে না হয়তো, কারণ আমার গণবিশ্ববিদ্যালয় যেটা করতে পারে মডেলটা, যেটা যেটা হয়তো রাষ্ট্রেও কোনো একদিন ভাবতে পারে যে না আমার অন্যদের মানে স্যালারিটাকে বৈষম্যটা কত হবে। এইটা হলো ম্যাডাম আসলে ইয়া করে আমার চিন্তার জায়গা, মানে যেহেতু আলোচনাটা একটু অন্য জায়গায় গেল, আর জাফর ভাইয়ের ভাবনার জায়গাগুলি থেকেই বলা আর কি। তো এটাই আমার আমি যথাসাধ্য চেষ্টা করব আপনি কমিউনিকেট করতে, এবং আমার যতটুকু দায়িত্ব আমি অবশ্যই সেটা করব। আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করব লাবণ্য তরফদারকে কিছু বলার জন্য। ধন্যবাদ দাদা। আমি সর্বশেষ একটা কথাই বলবো যে আমরা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের যেহেতু ডক্টর জাফরুল্লাহ স্যারের যে প্রতিষ্ঠান, অন্যরকম একটা প্রতিষ্ঠান, এখানে হচ্ছে সবাই আমরা মানে মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব ঘরের সন্তান এখানে পড়াশোনা করি। তো ম্যামের কাছে একটা কথা বলবো যে আমরা সহ আপনারা যদি একটু সহযোগিতা মানে করা যায় যে আমাদেরকে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যদি আপনাদের সাথে মানে আপনারা যদি আমাদের সাথে একটু আলোচনা করতে পারেন, বা আমরা যদি হচ্ছে আপনাদের কাছে আমাদের মনের দাবিগুলো, আমাদের যে দাবিগুলো দরকার, যে জিনিসগুলো দরকার, সেটা যদি বলতে পারি, তাহলে মনে হয় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে আমরা নিজেরা অনেক উপকৃত হই, আমাদের বিশ্ববিদ্যালয়টা অনেক উপকৃত হয়। অবশ্যই। ধন্যবাদ। আমি একটুকু বলতে পারি যে আমি ম্যাম আসলে একটু আগে একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছিলেন, নাম বললেন না অবশ্য। তো আমি আপনার কথার সাথে একটু যুক্ত করে বলতে চাই যে আসলে বিশ্ববিদ্যালয় তো ম্যাম 5 স্টার হোটেল হওয়ার কথা না। বিশ্ববিদ্যালয় কেমন অনেক সুন্দর, শিক্ষার মানের কথা বললে তখন নেই। হ্যাঁ, পড়াশোনার শব্দই বেরোয় না। আচ্ছা, কিন্তু এমনও বিশ্ববিদ্যালয় আছে যেগুলো হচ্ছে আপনার শুধুমাত্র ফ্লোর ইউনিভার্সিটি আর কি বলা যায়। কয়েকটা ফ্লোর, খুব ইন্টেরিয়র ডিজাইন করা সুন্দর করে, তার ভিতরে পড়া হচ্ছে কয়েকটা শীট হাতে দিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে, তারা ওইটা মুখস্থ করে এসে খাতায় লিখে দিয়ে চলে যাচ্ছে, সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, শেষ। এইখানেই তার দায় শেষ। মানে উচ্চশিক্ষা গ্রহণ করার পরও যে একটা ছাত্রের সমাজে অনেক বড় একটা দায় থাকে, এবং দায় আরো বাড়ে উচ্চশিক্ষা গ্রহণ করার পর, সমাজকে অনেক কিছু দেয়ার থাকে। এই যে একেবারে খুব বেসিক একটা চিন্তা, এই চিন্তাটাই হয়তো অনেক বিশ্ববিদ্যালয় আর স্টুডেন্টদেরকে দেয়ই না। স্টুডেন্টদেরকে তৈরি করে যে যা তোমাকে আমি এই যে একটা দিয়ে দিলাম, কাগজ দিয়ে দিলাম, এখন এটা নিয়ে মার্কেটিং করে খাও। হ্যাঁ, এবং সেই মার্কেটিং এর জন্য আমরা দেখি নানান ধরনের মানে চকচকে বিজ্ঞাপন দিয়ে স্টুডেন্টদেরকে ধরা হচ্ছে, ধরে ধরে নেওয়া হচ্ছে। একটা সুস্থ মস্তিষ্কের ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে একটা ফ্লোর ইউনিভার্সিটির ভিতরে, তারপরে একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ তৈরি করে বের করে দেওয়া হচ্ছে, যেই মানুষটা একটা ফ্রাস্ট্রেটেড মানুষ,
হতাশ মানুষ, বিষণ্ণ মানুষ, যে জীবনের 4টা-5টা বছর একেবারে নষ্ট করে ফেলছে এবং ওই 4টা-5টা বছরে তার বলার মতো কোনো অর্জন নাই এবং বের হওয়ার পর সে হতাশ। সে যেখানেই যাচ্ছে চাকরি নাই, সে যেখানেই যাচ্ছে সে দেখে যে আসলে অন্যরা যা শিখে ফেলছে। দেখা গেছে একজন মানে এইচএসসি পাস ছেলে 4 বছর বিশ্ববিদ্যালয়ে না পড়ে সে বাইরে থেকে যা শিখে ফেলছে, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার পর বের হয়ে আসার পর সেই শিক্ষাটা তার নাই। সে যখন এইরকম অবস্থাটা দেখে তখন তার আসলে মানে হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এবং তারপর আমাদের দেশে তো আরো অনেক ব্যাপার আছে। একেবারে তিতা সত্য হচ্ছে যে টাকা ছাড়া মানে ঘুষ ছাড়া এখন সরকারি ধরনের চাকরি হয় না, এবং সরকারি চাকরিটাও একটা রোগ হয়ে গেছে। একটা ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে মানুষদেরকে নেওয়া হয় এবং মানুষের মস্তিষ্কে গেঁথে গেছে যে আমি 20 লাখ দিয়ে ঢুকবো, এরপর ইচ্ছা মতো কামাই করব। এই যে অসুস্থ মানুষ তৈরি করার একটা জায়গা অন্য বিশ্ববিদ্যালয় যেটা করতেছে, আমরা তো চাই গণবিশ্ববিদ্যালয় এটা না করুক। গণবিশ্ববিদ্যালয় যেন একটা ছাত্র এই অসুস্থ মানসিকতা তৈরি না হয়, অন্তত সুস্থ মস্তিষ্কের হয়। সেজন্য বলছে যে আমি শিক্ষা গ্রহণ করছি, আমার সমাজে অনেক কিছু দেয়ার আছে, আমি উচ্চশিক্ষা গ্রহণ করছি সমাজকে দেয়ার জন্য। এবং আপনার কাছে দাবি থাকবে আমাদের এইটাই যে আমাদের সকল শিক্ষক, আমাদের প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, তাদের সকলের জন্য একটাই উদ্দেশ্য হয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই যেন আমরা সবাই একসাথে কাজ করি আর কি। আমাদের ছাত্রদের দায়িত্ব, তেমন হচ্ছে শিক্ষকদের দায়িত্ব আছেন এবং প্রশাসনের সকলের দায়িত্ব আছেন, এবং সর্বোপরি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। কারণ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার এই প্রতিষ্ঠানটা সকল মানুষের জন্য করে গেছেন, কোনো ব্যক্তির প্রতিষ্ঠান করেন নাই। এবং আমি আপনার মতামতটা শুনে, স্যারের মতামতটা শুনে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে চাচ্ছি। না, আমি খুব ভালো লাগলো। আমি যেগুলো ভাবছিলাম যে শিক্ষা এখন বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হয়ে গেছে যে ইনভেস্টমেন্ট, মানে আমি একটা ইনভেস্ট করছি কিছু একটা অর্জন করে, যেটাকে আমি আবার ইনভেস্টমেন্টের রিটার্ন তো আমাকে পেতে হবে, তাই না? রিটার্নটা প্রফিট আকারে আমি নেব, তো সেটা সৎ উপায় তো হওয়ার কথা না, বা শিক্ষাকে ব্যবহার করে হওয়ার তো কথা না, সেটাই হচ্ছে। এবং এটা একটা আপনি খুব সুন্দর বলছেন যে সুস্থ মানুষ ঢুকে অসুস্থ হয়ে বেরোচ্ছে, এটা খুব সুন্দর। মানে এটা একেবারে মানে সত্যি কথা, যেটা আমি দেখলে খুব কষ্ট লাগে যে ছেলেপেলেরা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বই পড়তে না গিয়ে আপনার বিসিএস এর জন্য নোট বই পড়ে, এবং এই যে নোট বই পড়ার যে একটা প্রবণতা শুরু হয়ে গেছে, এর কি শিখবে বলেন? তো আমি একটা কথা বলবো যে জাফর ভাই হয়তো দ্বিতীয় একজন হবে না, আগামী 100 বছরে হবে কিনা আমি জানি না, যে আরেকজনকে দেখে আমরা বলবো, আমরা তো দেখবো না, আপনারা যদি দেখেন যে আরেকজনকে দেখে বলবেন যে উনি ডক্টর জাফরুল্লাহর মতো হয়েছেন, হবে না, এটা ধরে নেই। কিন্তু জাফরুল্লাহর আদর্শে উজ্জীবিত হয়ে আমরা অনেকে, হাজার হাজার মানুষ তো ছোট ছোট কাজই করি। জাফর ভাই একা হয়তো 100টা কাজ করছেন, আমরা এক একজন 10টা করে করি, তাও তো জাফর ভাই 10টা মিলে 10 জন মিলে তো একটা জাফরুল্লাহ হতে পারবো। আমার মনে হয় যে আমাদের মনের মধ্যে যদি এরকম করে তৈরি করি। আমার জাফর ভাইয়ের লাশ যেদিন সাভারে নিয়ে যাওয়া হয়েছিল, শহীদ ভাই ছিলেন কিনা আমি জানি না, সেদিন যে ব্যানার গুলো দেখছিলাম, আমার কাছে একটা ব্যানার খুব মনে হচ্ছিল যে আপনার অসমাপ্ত কাজ আমরা শেষ করব, এটা গণস্বাস্থ্যের কর্মীরা বলছে। এটা এত ভালো লাগছে আমার। আমার এর আগে যত না চোখের পানি বেরোছে, তখন আমার একদিক দিয়ে চোখের পানি বেরোচ্ছে, আর একদিক দিয়ে আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনারা অনেক কথা বলছেন, আমি সামান্য একজন ট্রাস্টি মেম্বার, নিশ্চয়ই আমার অত ক্ষমতা নেই এত কিছু করার, কিন্তু আমি আপনাদের মধ্যে যে আকুতিটা দেখছি সেটা আমার ভালো লাগছে, যে আপনারা গণবিশ্ববিদ্যালয়ের একটা মান সম্মান সম্পন্ন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চান, আপনারা গণবিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্বিত হতে চান, আপনারা গণবিশ্ববিদ্যালয়ে সেরকম ছাত্রছাত্রী, নাহলে আজকে এখানে কালকে ওখানে যাওয়ার ছাত্রছাত্রী আপনারা না। তো এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই, এবং আমার ক্ষুদ্র সামর্থ্য যতটুকু আছে আমি করব। আপনারা আমাকে আজকে
জাফর ভাই আমাকে একটা বলছিলেন যে আপনার অনেক দায়িত্ব নিতে হবে, আজকে আপনারা আমাকে আরো বেশি দায়িত্ব দিলেন। আমি জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমি করব, সেটা আমি কথা দিতে পারি। এবং নিশ্চয়ই আমরা গর্ব করার মতো একটা বিশ্ববিদ্যালয় করতে চেষ্টা করতে পারি, তো অবশ্যই পারি। এবং আমরা সেভাবে দেখতে চাই বিশ্ববিদ্যালয়টিকে। জি তো জি সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের সকলের অনুমতি সাপেক্ষে আজকের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানটি দেখলেন এবং বিভিন্ন মতামত পোষণ করলেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ পরিয়াপা, দেখা হবে তাহলে।